শুরু করব। হ্যাঁ, অমিত লাইভ চলছে। আর বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী আজ আয়োজন করেছে এই উপমহাদেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম শহীদ এবং লড়াকু সৈনিক আমাদের এই ঢাকার ছেলে সোমেন চন্দ্র। সোমেন চন্দ্র 1942 সালে শহীদ হন পুরনো ঢাকায় একটি একটি সম্মেলনকে কেন্দ্র করে। সেই সম্মেলনে তার জমায়েত সহ আসার পথে সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হন এবং সেখানে মৃত্যুবরণ করেন। সোমেন চন্দ্রকে সেখানে কুপিয়ে হত্যা করা হয়। চলছে সোমেন চন্দ্রের জন্ম শতবার্ষিকী। বিরূপ এই পরিস্থিতিতে উদীচী ঢাকা মহানগর সংসদ তাই অনলাইনে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শহীদ সোমেন চন্দ্রকে স্মরণ করছে এই অনলাইন মাধ্যমে। আপনারা যারা আমাদের সাথে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান। শুরুতেই একটি গানের মধ্য দিয়ে সোমেন চন্দ্রের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করব, আর সেটি করছেন উদীচী কেন্দ্রীয় সংসদের সঙ্গীত বিভাগের সম্পাদক সুরাইয়া পারভিন। সুরাইয়া পারভিনের গানের মধ্য দিয়ে আমরা সোমেন চন্দ্রকে স্মরণ করব। আস্তে আস্তে আমরা আমাদের মাঝে বেশ কয়েকজন আলোচক আছেন, তাদের আলোচনা শুনবো। আমরা সোমেন চন্দ্রের প্রতি নিবেদিত গান শুনবো, তাকে নিয়ে লেখা কবিতা শুনবো। তো শুরু করছেন সুরাইয়াপা। সুরাইয়াপা নিশ্চয়ই ভালো আছেন। আমরা কি শুরু করতে পারি সুরাইয়াপা? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি শুরু করছি সোমেন চন্দ্রের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান করছি। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, সাধক গো প্রেমিক গো পাগল গো ধরায় আসো, সাধক গো প্রেমিক গো পাগল গো ধরায় আসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। এই অকুল সংসারে দুঃখ আঘাত তোমার প্রাণে বিনা ঝংকারে, এই অকুল সংসারে দুঃখ আঘাত তোমার প্রাণে বিনা ঝংকারে, ঘোর বিপদ মাঝে কোন জননীর মুখের হাসি দেখিয়া হাসো, কোন জননীর মুখের হাসি দেখিয়া হাসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। তুমি কাহার সন্ধানে সকল সুখে আগুন জেলে বেড়াও কে জানে, তুমি কাহার সন্ধানে সকল সুখে আগুন জেলে বেড়াও কে জানে,
এমন ব্যাকুল করে কে তোমারে কাদায় যারে ভালোবাসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। তোমার ভাবনা কিছু নাই, কে যে তোমার সাথের সাথে ভাবে শুধু তাই। তোমার ভাবনা কিছু নাই, কে যে তোমার সাথের সাথে ভাবে মনে তাই। তুমি মরণ ভুলে কোন অনন্ত প্রাণ সাগরে আনন্দে ভাসো, কোন অনন্ত প্রাণ সাগরে আনন্দে ভাসো। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। সাধক গো, প্রেমিক গো, পাগল গো, ধরায় আসো। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। ধন্যবাদ। ধন্যবাদ শ্রেয়া আপাকে। শ্রেয়া আপাকে ধন্যবাদ। বন্ধুরা, আপনারা জানেন যে সোমেনচন্দ্র ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে যে মিছিল ঢাকাতে সে সময় সোমেনচন্দ্রের নেতৃত্বে আসে, সেই মিছিলে তাকে কুপিয়ে হত্যা করা হয়। সোমেনচন্দ্র তার রক্ত নিশানকে, তার হাতে যে রক্ত নিশান ধরা ছিল, সেটিকে সমুন্নত রাখতে পিছিয়ে যাননি, ভয়ে পালিয়ে যাননি। তিনি তার শেষ রক্তবিন্দু পর্যন্ত, রক্তবিন্দু যতক্ষণ তার দেহে ছিল ততক্ষণ পর্যন্ত সেই নিশানটি তার হাতে ধরা ছিল। তিনি সেটাকে কোনো সময় মাটিতে ফেলে ফেলে দেননি। আজকে আমরা সোমেনচন্দ্রের জন্ম শতবার্ষিকী পালন করছি উদীচী ঢাকা মহানগর সংসদের পক্ষ থেকে। আমি শুরুতেই উদীচী ঢাকা মহানগর সংসদের সহ সাধারণ সম্পাদক প্রদীপ ঘোষকে অনুরোধ করব সূচনা বক্তব্য রাখার জন্য। প্রদীপ ঘোষের বক্তব্যের মধ্য দিয়ে আমরা আমাদের আলোচনা এবং অন্যান্য যে অনুষ্ঠান আছে সেগুলিকে আমরা এগিয়ে নিয়ে যাব। প্রদীপ ঘোষ, ভালো আছেন আপনি নিশ্চয়ই? আপনাকে আমাদের সূচনা বক্তব্যটি শুরু করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ অমিত দা। সোমেনচন্দ্রের সাথে আসলে আমার একটি মানসিক যোগসূত্র রয়েছে, কারণ সোমেনচন্দ্র যে অঞ্চলটিতে থাকতেন, যে পুরনো ঢাকা, আমি সেই পুরনো ঢাকার ছেলে। পুরনো ঢাকার তাঁতিবাজারে আমার নিবাস ছিল এক সময়, এবং আমার জন্ম সেখানে। রণেশ দাশগুপ্ত যে পাড়াতে থাকতেন, যে বাড়িতে, তার কয়েকটি বাড়ির পরেই 41 নাম্বার বাড়ি, 41 নাম্বার বাড়িতে আসলে আমার জন্ম এবং কৈশোরের বেড়ে ওঠার সময়। এবং সেই সুবাদে আমার প্রাথমিক শিক্ষা জীবন পগোজ স্কুলে, এবং সেই পগোজ স্কুলে পড়ার সময় যে সমস্ত মহামানবদের নাম বা বিখ্যাত মানুষদের নাম আমরা শুনেছি, আমাদের শিক্ষকরা সেই সময় বলতেন, তাদের মধ্যে সোমেনচন্দ্র, শামসুর রহমান, এরকম আরো অনেকেই, যারা বাংলা সাহিত্যে বিরাট অবদান রেখেছিলেন। তো সেই পগোজ স্কুল থেকে আমি এসএসসি মানে মাধ্যমিক পর্যায়টি শেষ করি দ্বিতীয় শ্রেণী থেকে। এবং ষষ্ঠ শ্রেণীর পর থেকেই যখন আমাদের বাংলা ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীতে যখন আমরা পড়তে যাই, তখন আমাদের বাংলার শিক্ষক মাঝে মাঝেই কিছু বিখ্যাত আমাদের সাবেক ছাত্রের নাম বলতেন, যারা প্রতিষ্ঠিত সাহিত্যের মানুষ, তাদের মধ্যে সোমেনচন্দ্র। তখনও সোমেনচন্দ্রটা আসলে বুঝে উঠতে পারিনি অত ছোট বয়সে, কিন্তু আমরা বামধারার ছাত্র আন্দোলন, বিশেষ করে ছাত্র ইউনিয়নে যখন কাজ করতে শুরু করি স্কুল জীবনেই, আমি 1991 সালের কথা বলছি,
সালে যখন আমি সপ্তম শ্রেণীর ছাত্র, তখনই আমাদের শিক্ষা জীবন শুরু হয়, ছাত্র আন্দোলনের জীবন শুরু হয়। ওই সময়টাতে আমরা আমাদের যারা ছাত্র আন্দোলনে নিয়ে এসেছিলেন, তারা আসলে আমাদের স্কুলটিকে একটি ঐতিহাসিক স্কুল এবং বিপ্লবী চেতনার স্কুল হিসেবে তখন তারা বলতেন, এবং সোমেন চন্দ্রের নাম অনেকবার উচ্চারণ করেছেন আমাদের সেই সময়কার বড় ভাইরা। বিশেষ করে জগন্নাথ কলেজ থেকে, তখন কলেজ ছিল এটা, জগন্নাথ কলেজ থেকে অনেকেই আসতেন, ছাত্র ইউনিয়নের বন্ধুরা, বড় ভাইরা, এবং তারা আমাদেরকে নিয়ে বাহাদুর শাহ পার্কে আমাদের নিয়ে বসতেন, এবং আমরা একটা সময় খুব অল্প সময়ের ভেতরে 2-3 বছরের মধ্যে আমাদের স্কুলটিকে স্কুলের অষ্টম, নবম, দশম শ্রেণীর প্রায় প্রায় 70% ছাত্রই ছাত্র ইউনিয়নের সাথে যোগ দিয়েছিল সেই সময়। এবং আমরা পুরনো ঢাকা থেকে বড় আন্দোলন মিছিল নিয়ে ঢাকার বিভিন্ন রাজপথের মিছিলগুলোতে যুক্ত হতাম সেই স্কুল জীবনেই। সে কারণে সোমেন চন্দ্রকে জানার সুযোগ হয়েছে আমার খুব অল্প বয়সেই, এবং সেটা একটি ছাত্র আন্দোলনের ভেতর যুক্ত হওয়ার মধ্য দিয়ে। আর না হলে হয়তো সোমেন চন্দ্রকে এত গভীরভাবে আমার জানার সুযোগ ছিল না। এবং আমরা প্রায় সময় প্রতি বছর তার মৃত্যু দিনটি এলে, সোমেন চন্দ্র যেখানে মারা গিয়েছেন, যে পুরনো ঢাকার যে গলির মধ্যে যেখানে তাকে হত্যা করা হয়েছিল, সেই জায়গাটিতে আমরা ফুল দিতে যেতাম, এবং সেই জায়গা থেকে সোমেন চন্দ্রকে অনুভব করার চেষ্টা করেছি। কারণ মাত্র 22 বছর বয়সেরও কম সময় কিন্তু সোমেন চন্দ্র বেঁচে ছিলেন, খুব অল্প সময়। এবং আমি মাঝে মাঝে অবাক হই যে আমাদের সুকান্ত ভট্টাচার্য, সোমেন চন্দ্র, তারা আসলে আহ একই ধরনের বারুদ ছিল তারা। এবং এই এই যে শক্তিমান যে সময়, আমরা যে সময়টার কথা বলছি, যে সোমেন চন্দ্র যে সময়টাতে জন্মেছিলেন, সেই সময়টি তো আসলে অগ্নিযুগ। সেই সময়টি একটা অগ্নিযুগের সময়, এবং একটা কঠিন সময়, এবং বিপ্লবীদের বিশাল আন্দোলন সংগ্রামের সময়। আমরা দেখেছি যে এই অল্প বয়সে সোমেন চন্দ্র রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছেন এবং কমিউনিস্ট আন্দোলনের সাথে যুক্ত হয়েছেন, এবং তার পরিবারের ভেতরেও এক ধরনের প্রগতিশীল সাম্যবাদী চিন্তার একটি আবহ ছিল। এবং তার জীবনে বিপ্লবের বীজটি যিনি বপন করেছিলেন এবং কমিউনিস্ট পার্টিতে যিনি তাকে আসলে যুক্ত করেছিলেন, তিনি একজন আন্দামান ফেরত কিংবদন্তি বিপ্লবী, সতীশ পাকরাশি। এবং তার অগ্নি যুগের কথা একটি বইতে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি লিখেছিলেন, 1939 সালের মাঝামাঝি সোমেন তার দক্ষিণ মৌসুন্ডি পাড়ার আমাদের কমিউনিস্ট পাঠচক্রে যোগ দেয়। গোপনে ক্লাস করত, সে সমস্ত মন প্রাণ দিয়ে শুনতো, বেশি প্রশ্ন করতো না, শুনতো। আমরা দেখছি যে সোমেন চন্দ্রের এই অল্প বয়সে বাংলা গল্পের ক্ষেত্রে, বাংলা সাহিত্যের ছোট গল্পের ক্ষেত্রে একটি বিরাট বিরাট বাংলা সাহিত্যের ক্ষেত্রে একটি অবদান, আধুনিক বাংলা ছোট গল্পের ক্ষেত্রে তো বটেই, একটি শক্তিশালী ধারা প্রতিষ্ঠিত করেছিলেন। আমরা দেখেছি যে রবীন্দ্রনাথের জন্ম শতবার্ষিকী যখন হয়, তখন শত গল্প নিয়ে একটি প্রকাশনা করেছিল কলকাতা থেকে, এবং সাগরময় ঘোষের সম্পাদনায় যে প্রকাশনাটি হয়েছিল, শতবর্ষের শত গল্প, এই প্রকাশনাটিতে কিন্তু সোমেন চন্দ্রের ইঁদুর গল্পটি স্থান পেয়েছিল। এবং প্রসঙ্গত বলা ভালো যে ইঁদুর গল্পটি পৃথিবীর শুধু বাংলা ভাষায় নয়, পৃথিবীর অনেক দেশের ভাষায় এই গল্পটি কিন্তু অনুদিত হয়েছে। এবং সোমেন চন্দ্রের যে মৃত্যু, যে ফ্যাসিবাদের মৃত্যু, আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল, সেই সময় সারা পৃথিবী জুড়ে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে ওঠে, এবং এই ফ্যাসিবাদকে মোকাবেলা করার জন্য পৃথিবীর সকল প্রগতিশীল শিল্পী সাহিত্যিকরা কিন্তু সেই সময় সুইজারল্যান্ডে একটি বড় ধরনের প্রচেষ্টা চালিয়েছিলেন এবং একটি জোট গড়ে তুলেছিলেন। এবং আমার ধারণা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হয়তো রমারোলা অ্যারি বারবুজদের সাথে সম্পৃক্ত না হতে পারলে হয়তো একটা অন্ধকারেই থেকে যেতে পারতেন বলে আমার ধারণা। কারণ সেই সময়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে সারা পৃথিবীর শিল্পী সাহিত্যিকদেরকে একত্রিত করার জন্য লিগ অ্যাগেনস্ট ফ্যাসিজম অ্যান্ড ওয়ার নামে যে সংগঠনটি গড়ে উঠেছিল সেই সময়, সেই সংগঠনটির জন্য ভারতীয় কবি শিল্পীদেরকে আহ্বান জানানো হয়েছিল, এবং সেই আহ্বানে কিন্তু রবীন্দ্রনাথ সাড়া দিয়েছিলেন। রমারোলাদের নেতৃত্বে সেই সময় সারা বিশ্ব জুড়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে শক্তি গড়ে উঠেছিল, রবীন্দ্রনাথ তার ভারতীয় শাখার সভাপতির দায়িত্ব নিয়েছিলেন, এবং ফ্যাসি বিরোধী আন্দোলন, সারা বিশ্ব জুড়ে যে ফ্যাসি বিরোধী আন্দোলন, সেই ফ্যাসি বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলেন। এবং বাঙালি জাতি
এই ফ্যাসিবাদের বিরুদ্ধে কখনো আপোষ করেনি, এবং সোমেনচন্দ্র তার স্বল্প জীবনে, খুব অল্প জীবনে, মূলত সাহিত্যের জীবন দিয়ে তার লড়াই, কিন্তু তাকে খুন হতে হয়েছে, এবং খুন হয়েছে এই ফ্যাসিবাদের দোসরদের দ্বারা। সেই সময়কার যারা ফ্যাসিস্টদের সাথে সম্পর্ক স্থাপন করেছিল তাদের গুন্ডাদের দ্বারা এই ঢাকার, পুরনো ঢাকার রাজপথে তাকে খুন হতে হয়েছে। এবং খুব অল্প সময়ে আমরা একজন প্রতিভাবান লেখককে, একজন প্রতিভাবান সাহিত্যকর্মীকে, একজন প্রতিভাবান কমিউনিস্ট বিপ্লবীকে আমরা হারিয়েছি। এবং আমরা জানি যে একই সময়ে ওই ওই সময়কালটির ভেতরে আমরা আরো অনেককে হারিয়েছি। যেমন সুকান্ত ভট্টাচার্যকে আমরা খুব অল্প বয়সে যক্ষা রোগে আক্রান্ত হয়ে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে মাত্র 21 বছর বয়সে। তো এই স্বল্পায়ুর জীবনে, এতটুকু অল্প জীবনে তাদের যে শক্তি, তাদের যে সৃজন, সেই সৃজন আমাদেরকে সবসময় পথ দেখায়। আমরা উদীচী শিল্পী গোষ্ঠী মনে করি যে আমাদের এই সোমেনচন্দ্র, সুকান্ত ভট্টাচার্য আমাদের পূর্বসূরি, এবং তাদের যে দেখানো পথ, তাদের যে যে দেখানো বিপ্লবী রাস্তা, সেই রাস্তা আমরা কখনো ছেড়ে যাইনি, যাব না, এবং পরবর্তী প্রজন্মকেও আমরা সেই পথেই হাঁটতে অনুপ্রাণিত করব, স্বপ্ন দেখাবো। ধন্যবাদ। ধন্যবাদ প্রদীপ ঘোষ। আপনারা শুনলেন যে সোমেনচন্দ্র যে অঞ্চলে বাস করতেন, ঢাকায় এসে সোমেনচন্দ্র যে অঞ্চলে বাস করতেন, প্রদীপও সেই অঞ্চলে দীর্ঘদিন থেকেছে, একই স্কুলে পড়াশোনা করেছে। প্রদীপের কাছ থেকে আমরা শুনলাম আসলে সোমেনচন্দ্র ছিলেন প্রগতিশীল চিন্তায় একজন আলোকিত মানুষ। এই আলোকিত মানুষকে আসলে এই 2 মিনিট 5 মিনিটে হয়তো বলে শেষ করা যাবে না। তবে আমাদের ধারণা এরকম একটু একটু করে বলতে বলতে প্রদীপের কাছ থেকে শুনছিলাম একটু, এরপরে আরো আমাদের সাথে বাংলা একাডেমির উপপরিচালক তপন বাগচি আছে, তার কাছে শুনবো আমরা। তার আগে শুনতে চাই কবিতাটি সোমেনচন্দ্রকে নিয়ে লেখা একটি কবিতা পাঠ করবেন আমাদের সুব্রত ভট্টাচার্য আমাদের। হ্যাঁ, আমি একটি বিষয় এখানে সকলের উদ্দেশ্যে, সকল দর্শকের কাছে একটি আবেদন জানাতে চাই। আবেদনটি হচ্ছে যে পগজ স্কুল একটি ঐতিহাসিক পুরনো স্কুল, এবং এটি সোমেনচন্দ্র যেখানে ছাত্র ছিলেন, এই স্কুলটিতে এখন এটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওতাধীন। আমরা যদি উদীচীর উদ্যোগ নিয়ে বা সোমেনচন্দ্র চর্চা কেন্দ্র থেকে বা যে কোনো মাধ্যমেই হোক, তার একটি আবক্ষ মূর্তি সেখানে বসাতে পারি এবং স্মৃতি স্তম্ভ বসাতে পারি। স্কুলটার ভেতর অনেক জায়গা আছে, বিশাল জায়গা, সেখানে শহীদ মিনারও আছে। সেখানে একটি আমরা আজকে দাবি করতে পারি যে সোমেনচন্দ্রের একটি স্মৃতি, ঢাকায় কিন্তু তাকে ফুল দেওয়ার মতনও জায়গা নেই স্মরণ করার। এই বিষয়টি আমি দাবি জানিয়ে আমি বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ প্রদীপ। আসলে সোমেনচন্দ্রের স্মৃতি স্থাপন করার 2 ধরনের প্রচেষ্টা চলছে। একটি হচ্ছে যে সোমেনচন্দ্রকে যেখানে হত্যা করা হয়, আপনারা জানেন যে সেখানে একটি এখন মন্দির অবস্থিত। ওই মন্দিরের পাশে একটি স্মৃতিফলক স্থাপন করার প্রচেষ্টা চলছে, যেটি আমাদের সাবেক সভাপতি কামাল লোহানী জীবিত অবস্থায় নানা ধরনের প্রচেষ্টা গ্রহণ করেছেন। শেষ পর্যন্ত আমার ধারণা সেখানে একটি স্মৃতিফলক স্থাপন করার প্রচেষ্টা অব্যাহত আছে, সেটি আমরা বিশ্বাস করতে চাই, সেটি স্থাপন করা যাবে। এবং পাশাপাশি আরো যে প্রস্তাবটি উঠে এসেছে যে সোমেনচন্দ্রের যে স্কুলে সে পড়াশোনা করতো, পগজ স্কুল, এই পগজ স্কুলেও একটি স্মৃতিফলক স্থাপন করা যায় কিনা, সেই প্রচেষ্টা আমরা অব্যাহত রাখবো এবং আমরা দাবি করছি সেখানেও একটি স্মৃতিফলক স্থাপন করা হোক। তো আমরা এই পর্যায়ে এই প্রগতিশীল চিন্তার আলোকিত মানুষটির প্রতি শ্রদ্ধা নিবেদন করে এখন কবিতা আবৃত্তি করবেন আমাদের কাফরুল শাখার বন্ধু, কাফরুল শাখার সভাপতি সুব্রত ভট্টাচার্য। সুব্রত কে আছেন? হ্যাঁ, সুব্রত আপনি একটু আনমিউট করেন, আপনাকে আনমিউট করেন। ঠিক আছে দাদা। হ্যাঁ ঠিক আছে। আপনি আজকে কি আবৃত্তি করবেন সোমেনচন্দ্রকে নিবেদন করে? আমি শ্যামাপ্রসাদ ঘোষের একটি কবিতা অগ্নি কলম কবিতাটি আবৃত্তি করব। আমি এটা বলছি, যে সময়টাই আমরা সোমেনচন্দ্রকে স্মরণ করছি,
সেই সময়টা একটা বিষণ্ণ অস্থির সময়। বাতাসটা চারিদিকে আসলে বিষাক্ত বিষ করে বেড়াচ্ছে। ঠিক একই সাথে নগ্ন লুটের রাজনীতি যখন গোটা সমাজটাকে কুরে কুরে খাচ্ছে, ঠিক এই সময়টাই একটা প্রয়োজন সোমেন চন্দ্রের মতো হাজারো বিপ্লবী, যারা পরিবর্তন করতে পারে ঘুণে ধরা সমাজকে, এই নগ্ন সমাজ ব্যবস্থাকে। তাই সোমেন চন্দ্রের জন্মবার্ষিকীতে সোমেন চন্দ্রকে লাল সালাম জানিয়ে আমি উচ্চারণ করছি অগ্নিকলম কবিতাটি। অগ্নিকলম হাতে বেশি দিন থাকে না, চাইলেও তাকে শাসক থাকতে দেয় না। মাটির মানুষ সে কলমটা চাইলেও ফ্যাসিস্ট দুনিয়া তাকে কাছে ডেকে নেয় না। এমনই একটা অগ্নি কলম ছিল বাঙালি লেখক, জন্ম ব্রিটিশ ভারতে, 1920 তার জন্মের সাল, বড় হয়ে ঢিল ছুঁড়েছিল জালিয়ারতে। ব্রিটিশ শাসক ছিল তার মূল শত্রু, অসম লড়াইয়ে কলমকে করে অস্ত্র, প্রগতির লেখক সংঘ তৈরি করে শত্রু তিনি করেছিলেন শস্ত্র। ইঁদুর গল্প লিখে হন বিখ্যাত, গল্পটি বহু ভাষাতেও অনুদিত। নতুন প্রতিভা সে লেখক কুলে ভেবে অনেকেই হয়েছিল চমকিত। প্রথম গল্প প্রকাশিত ক্রান্তিতে, গল্পের নাম ছিল যে বনস্পতি। সংগ্রাম লেখা ছিল মোট 2টি বইয়ে। তারই মৃত্যুতে জীবনের দুর্গতি। ঢাকা শহরেতে সম্মেলনের দিনে নিহত হলেন এক আততায়ীর হাতে। তখন বয়স মাত্র 22 বছর। স্তম্ভিত হলো দেশের মানুষ তাতে। মানুষের কথা লিখবো বলে যে কলম ভেবেছিল, তার চলাটা হলো বন্ধ। থেকে গেল তার সাহিত্য সম্ভার। তিনি মানুষের বন্ধু সোমেন চন্দ্র। তিনি মানুষের বন্ধু সোমেন চন্দ্র। অগ্নি কলম হাতে বেশি দিন থাকে না, চাইলেও তাকে শাসক থাকতে দেয় না, থাকতে দেয় না। ধন্যবাদ। ধন্যবাদ সুব্রত আপনাকে এই অসাধারণ সোমেন চন্দ্রকে নিয়ে এই লেখা এই অসাধারণ কবিতাটি পাঠ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুধু দর্শক মন্ডলী, আপনারা জানেন সোমেন চন্দ্র প্রগতিশীল সাহিত্যিক ছিলেন। তিনি রাজনীতির সাথে যুক্ত ছিলেন, তিনি শ্রমিক আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। এই সব বিষয়কে ছাপিয়ে এই অল্প বয়সেই তার সাহিত্যিক পরিচয়টি অত্যন্ত শক্তিশালীভাবে সমাজের বুকে প্রতিষ্ঠিত হয়ে ওঠে। আমরা আজকে আমাদের সাথে আরেকজন সাহিত্যিককে পেয়েছি, যিনি তার কিশোর বয়স থেকে সাহিত্য চর্চার সাথে ছড়া বা কবিতা এগুলি ইতিমধ্যে আমাদের যে সমাজ, সেই সমাজে নিজের জায়গা করে নিয়েছেন। বাংলাদেশের বুকে তিনি জায়গা করে নিয়েছেন। বাংলা একাডেমির উপপরিচালক হিসেবে কাজ করছেন তপন বাগচি। আমি তপনদার সাথে কথা হচ্ছিল। তপনদা সম্প্রতি তার সম্পর্কে কিছু নতুন নতুন তথ্য আবিষ্কার করেছে। তপনদা, আপনার কাছ থেকে আমরা সেই নতুন তথ্যগুলো জানতে চাই, সাথে আপনি যদি কিছু বলতে চান। অনেক ধন্যবাদ অমিত রঞ্জন দে, ব্যক্তি অমিতকে নয়, উদীচীর কর্মী অমিত রঞ্জন দেকে। আজকে আমরা জানি যে এবছর করোনার জন্য আমরা নির্ধারিত দিনে সোমেন চন্দ্রের জন্ম শতবর্ষকে আমরা সেভাবে উদযাপন করতে পারিনি, কিন্তু প্রগতিকামী যে কোনো মানুষের মনেই কিন্তু সোমেন চন্দ্র জাগ্রত আছেন। আমরা যারা ছোটবেলা থেকে রাজনীতি সংশ্লিষ্ট ব্যক্তিদের সংস্পর্শে এসেছি, যেমন আমি যদি ব্যক্তিগতভাবে বলি যে সুমন চন্দ্রের নাম আমি স্কুল জীবনী শোনার সুযোগ হয়েছে, কারণ আমি স্কুল জীবনী আমি মৃণাল কান্তি বারুরীর নামে এক কমিউনিস্ট নেতার সাথে পরিচয় ঘটেছিল এবং তিনি সাহিত্য চর্চার দিকে, লেখালেখির দিকে আমাদেরকে উৎসাহ দিতেন এরকম যে তোমরা যে যা করো সেই কাজটা করো, কিন্তু চিন্তায় যেন প্রগতিটা থাকে, চিন্তায় যেন সাম্রাজ্যবাদের বিরোধী যে মনোভাবটা সেটি যেন থাকে,
সাম্যবাদের দিকে, মানুষের শান্তির দিকে, স্বস্তির দিকে যেন থাকে। সেই সময় লেখালেখির আগ্রহ ছিল স্কুল জীবন থেকেই। তখনই কিন্তু সুকান্তের নাম, সোমেনচন্দ্রের নাম আমরা জানতে পারি। পরবর্তী সময়ে এসে আরো অনেকের কথাই জানতে পারি। বিশেষ করে এই অকাল প্রয়াত এই দুই জনের কথা খুব ছোটবেলায় আমাদের মনে ছাপ থাকে। এবং যখন জানি যে সোমেনচন্দ্র, সুকান্তের মৃত্যু আমরা জানি যে সেটি অসুস্থতায়, রোগে ভুগে মৃত্যুবরণ করেছেন। অত্যন্ত করুণ সে মৃত্যু। আমি তাকে অপমৃত্যু বলবো, এবং নিঃসন্দেহে সেটি অপরিণত বয়সেই। কিন্তু সোমেনচন্দ্রের মৃত্যুটা আমাদের মনে খুব রেখাপাত করে যখন শুনি যে তাকে প্রকাশ্য দিবালোকে মিছিল নিয়ে যাওয়ার পথে হাতে পতাকা ছিল, সেই সময় তাকে পিটিয়ে হত্যা করে প্রকাশ্য রাস্তায়। ঢাকার, আজকে ঢাকা যে মেট্রোপলিটন সিটি, সেখানে প্রকাশ্য রাস্তায় জনসমাবেশের মধ্যে বলা যায় যেহেতু মিছিল নিয়ে তারা যাচ্ছিল, সেখানেও তার নিরাপত্তা পাওয়া যায়নি। এটি আমাদের মনে খুব রেখাপাত করে। এবং একটা পর্যায়ে জানলাম যে উনি গল্প লিখেছেন, উপন্যাস লিখেছেন। বন্যা নামে তার যে উপন্যাসটার কথা জানি, সেটি সেই 40-এর দশকে যখন আমাদের সাহিত্যের আধুনিক যাত্রা শুরু হয়নি, আমাদের বলতে বাংলাদেশের সাহিত্যের যখন আধুনিকতার যাত্রা শুরু হয়নি, সেই সময় থেকে তিনি সাহিত্য চর্চা করছেন। এবং মানুষ অল্প বয়সে কি হয় যে ছন্দের প্রতি আকৃষ্ট থেকে কবিতা কিংবা ছড়া লেখায় উদ্বুদ্ধ হয়। পরিণত বয়সে শত গল্পের জিনিসটা ভাবে। কিন্তু আমরা সোমেনচন্দ্রকে দেখি যে রাজনীতির, সুকান্ত কিন্তু কবিতাকেই তার হাতিয়ার করে নিয়েছিলেন। শুধু কবিতা নয়, তিনি কবিতা লিখেছেন, ছড়া লিখেছেন, গান লিখেছেন, নাটিকা লিখেছেন, অনেক গদ্যও লিখেছেন সুকান্ত। তার চিঠিপত্রগুলো সাহিত্য মূল্য বিচারে উৎকৃষ্ট। তো সোমেনচন্দ্র যে কাজটি করলেন, অত্যন্ত মেধাবী ছিল। আমরা জানি যে মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন। আজকে যেটি সলিমুল্লাহ মেডিকেল কলেজ বলি, সেটি একসময় ছিল মিটফোর্ড মেডিকেল, একসময় স্কুল ছিল, পরে কলেজ হয়, এখন এটি হাসপাতাল নামে আছে। ওখানে তিনি ভর্তি হয়েছিলেন MBBS। সেই শারীরিক, তারও কিছু শারীরিক সংকট ছিল, নানা কারণে পড়ালেখা অব্যাহত না রেখে তিনি কিন্তু রাজনীতির দিকে ঝুঁকে পড়লেন। কারণ তিনি চেয়েছিলেন যে এই বিশ্বে, সুকান্ত যেমন বলেছিলেন যে এই শিশুকে এ বিশ্বের বাসযোগ্য করে যাব আমি, হয়তো সেই পতাকাকেই তিনি নিজ হাতে, নিজ কাঁধে তুলে নিতে চেয়েছিলেন বলে তিনি রাজনীতিকে নিয়েছিলেন তার জীবনের ব্রত হিসেবে। ডাক্তারি পড়েও সমাজসেবা করা যায়, কিন্তু রাজনীতির মাধ্যমে যেভাবে সমাজকে নাড়া দেয়া যায়, সংগঠিতভাবে যেখানে মানুষের সামনে দাঁড়ানো যায়, মানুষের পাশে দাঁড়ানো যায়, সেটি হয়তো চিকিৎসক হিসেবে তিনি পারবেন কিনা সেই সন্দেহ তার ছিল, যে কারণে রাজনীতিতেই তিনি জীবনের ব্রত হিসাবে গ্রহণ করেছেন। সেই রাজনীতির একটি জায়গায় সেই সময় বিশ্বজুড়ে আমরা জানি যে কমিউনিস্ট আন্দোলন, এবং বাংলাদেশে যখন নিষিদ্ধ হয়েছিল কমিউনিস্ট পার্টির প্রকাশ্য তৎপরতা, সেই সময় কিন্তু তিনি রাজনীতিতে যোগ দেন। এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, এই স্লোগানটাকে সামনে এসে কিন্তু তিনি প্রকৃতপক্ষে কমিউনিস্ট পার্টির রাজনীতি করেছেন। এবং সেই সময় যারা ছিল প্রগতির বিরুদ্ধে, যারা ছিল শান্তির বিরুদ্ধে, যারা ছিল মানবতার বিরুদ্ধে, সেরকম একটি গোষ্ঠী তাকে পিটিয়ে হত্যা করে। কিন্তু আমরা কি দেখতে পাই যে সোমেনচন্দ্রের মৃত্যুর মধ্য দিয়ে কি তার আদর্শ অপসৃত হয়েছে? হয়নি, বরং সোমেনচন্দ্র দিন দিন উদ্ভাসিত হয়েছে। আমরা তার মৃত্যুর অনেক পরে তার গ্রন্থ প্রকাশিত হয়, এবং আমরা জানি যে রণেশ দাশগুপ্ত, তিনি রণেশ দাশগুপ্তের কথা প্রদীপদা বলে গেছেন, তিনি তার গল্পের সংকলন করেন। একেবারেই অপরিণত বয়সে 22 বছরের মানুষের সক্রিয় সময় থাকে কয় বছর? 4-5 বছরের বেশি থাকার কথা নয়। 18 বছরের আগে তো 17 বছরে লেখা শুরু করছে, সেটা 5 বছর ছিল তার সাহিত্যের আয়ুষ্কাল। এবং এই 5 বছর তার বেশিরভাগ সময় কেটেছে, প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল প্রথম দিকে, উচ্চ মাধ্যমিক পড়া এবং মেডিকেলে ভর্তি, সেখানে অনেকটি সময়, আর বাকি সময়টি গিয়েছে রাজনীতির জন্য মাঠে। তিনি তো রাজনীতির সংগঠক ছিলেন, তিনি তো শুধু স্লোগান দেয়া কর্মী ছিলেন না, নেতা ছিলেন। এবং ওই বয়সে প্রগতি সাহিত্য আন্দোলনের তিনি ঢাকা শাখার মূল নেতৃত্বে এসেছিলেন। সেটি নিশ্চয়ই তার সাংগঠনিক দক্ষতাই শুধু নয়, তার সাহিত্যের দিকে তার যে অবদান বা যে সম্ভাবনাকে তখন নিশ্চয়ই চিহ্নিত করা গিয়েছিল, সে কারণে তিনি প্রগতি সাহিত্যের সামনের কাতারে চলে আসেন। তো তার গল্প যদি আমরা পাঠ করি, দেখা যাচ্ছে যে এখনো গল্পগুলো পুরনো হয়নি।
কারণ যে সমাজের স্বপ্ন দেখে তিনি গল্পগুলো লিখেছেন, অর্থাৎ যে সমাজের ওই সময়ের যে অসঙ্গতিগুলোকে তিনি চিহ্নিত করেছেন, সেই অসঙ্গতিগুলো এখনো দূর হয়নি। যে কারণে তার লেখা গল্প দাঙ্গা কিংবা ইঁদুর, ইঁদুর তো একেবারেই প্রতীকী একটি গল্প, এবং এটি কখনোই পুরনো হবে না। ওই কিছু ইঁদুর এখনো ঘরের বাত কাটে, কিছু ইঁদুর এখনো আমাদেরকে গোপনে আক্রমণ করে, কিছু ইঁদুর এখনো রাতের আধারে এসে আমাদের সঞ্চিত সম্পদে দাঁত বসায়। এটি কখনোই পুরনো হওয়ার বিষয় নয় বলেই ইঁদুর গল্পটি তিনি প্রতীকীভাবে লিখেছেন, এবং যা কখনোই বাংলাদেশ থাকলে, পৃথিবী থাকলে, মানুষ থাকলে শোষণ থাকবে, শোষণ থাকলে শোষণের বিরুদ্ধে শুভবুদ্ধি সম্পন্ন মানুষের সংগ্রাম থাকবে, এবং সেই সংগ্রামে কিন্তু প্রেরণা যোগাবে সোমেনচন্দ্রের ইঁদুর গল্প। আমরা তার আরো কিছু গল্পের জন্য, ইঁদুর এবং দাঙ্গা এই দুটি গল্পের কথা যদি বলি, যে আর যদি সোমেনচন্দ্র নাও লিখতেন একটি লাইনও এই দুটি গল্পের জন্য, কারণ মানুষের এই যে দাঙ্গা, মানুষের মনের ভিতর, আজকের আমেরিকাতে আমরা দেখছি সাদা কালো, সেটিও দাঙ্গা। আজকে কোটালীপাড়ায় নিখিল তালুকদারকে হত্যা করে, সেটিও একই রকম, সেই পিঠে লাথি মেরে হত্যা করে, সেটিও কিন্তু এক ধরনের দাঙ্গার লক্ষ্য। এই যে মানুষ সাদা কালো দ্বন্দ্ব, উঁচু নিচু দ্বন্দ্ব, মানুষের শিক্ষিত অশিক্ষিত দ্বন্দ্ব, মানুষের ধর্মীয় মানে জাতি পরিচয়, তারপরে এক জাতির মধ্যে থাকলেও সেখানে বর্ণ, উঁচু বর্ণ নিচু বর্ণ, এই যে দ্বন্দ্বগুলো যখন থাকবে, তখন দাঙ্গার একটি শঙ্কা সবসময় বিরাজমান থাকে। সেইখানে আমাদের প্রেরণা যোগায়, ওই দাঙ্গা থেকে মানসিক উত্তরণের পথ যোগায় কিন্তু আমাদের সোমেনচন্দ্রের দাঙ্গা। গল্পকার হিসেবে সোমেনচন্দ্র যেটুকু অবদান রেখেছেন, খুব অল্প অল্প অবদান, মানে বয়সই তো তার কম, অপরিণত বয়সে তিনি যেটুকু সৃষ্টি সফলতা দেখিয়েছেন, পরিণত বয়সে এসে হয়তো তার সংখ্যা বৃদ্ধি পেত, তার হয়তো গুণগত মান আরো পরিশীলনের মধ্যে দিয়ে বৃদ্ধি পেত, কিন্তু আমরা সম্ভাবনাকে চিহ্নিত করতে পারি। তার যতটুকু দান, সেই দানটুকে যদি আমরা চিন্তা করি, যে 5 বছর সাহিত্য সৃষ্টির সময়ের মধ্যে দিয়ে অনুশীলনের সুযোগ, তার অনুশীলনই চূড়ান্ত রূপ, এরকম একটি অবস্থার মধ্যে দিয়ে সোমেনচন্দ্র যেটুকু আমাদেরকে দিয়ে গেছেন বাংলা সাহিত্যে, সেটি শুধু বাংলা সাহিত্য নয়, আমি নিশ্চিত বিশ্বাস করি যে যদি অনুবাদ হয়, ইঁদুর এবং দাঙ্গা গল্প বিশ্ব সাহিত্যের অংশ হিসেবে আমরা গ্রহণ করতে পারি। তো আমরা আজকে আলোচনা অনেকেই আছেন, আমি জানি গোলাম কিবরিয়া পিনু আছেন, আমাদের প্রগতি সাহিত্য সংসদের সভাপতি প্রদীপ ঘোষ বলে গেলেন যে পাড়ায় উনি ছিলেন, সে পাড়ায় উনি একসময় মৈশুন্ডিতে ছিলেন। আমি এখন যে জায়গায় বসে কথা বলছি ঠিক মৈশুন্ডি রাস্তার এপাড়ার ওপার থেকে, এবং পুরান ঢাকাতে কিন্তু আমিও বেশ প্রায় 7-8 বছর ছিলাম। সেটি অবশ্য আরো পরিণত বয়সে প্রদীপ ঘোষের মতো নয়। তো এইগুলো আমাদের আনন্দ দেয়, যে হ্যাঁ, একই স্কুলের ছাত্র ছিলেন প্রদীপ ঘোষ, অবশ্যই এই নৈকট্যগুলো আমাদের আনন্দ দেয়। কিন্তু সোমেনচন্দ্রকে যদি চিন্তা করি বাংলা সাহিত্যের প্রেক্ষাপটে, অপরিণত বয়সে তিনি যে সৃষ্টি করে গেছেন, দুই বাংলা মিলিয়ে, বাংলা ভাষাভাষী অঞ্চল মিলিয়ে সোমেনচন্দ্র কিন্তু বাংলা সাহিত্যের, বাংলা কথা সাহিত্যের, আরো নিশ্চিত করে বললে বাংলা ছোট গল্পের একেবারে শীর্ষস্থানীয় পুরুষ। তিনি, তার যাত্রাও শুরু হয়েছিল শুরুর দিকে, গল্পের যখন শুরু হয় বাংলাদেশে আধুনিক গল্পের, এবং সেই অগ্রসেনানী তার যে অবস্থান, সেটি কিন্তু এখনো মেলানো হয়নি। তিনি সামনে ছিলেন, এখনো সামনে আছেন। আমরা আরো অনেকের কথা শুনি, আজকে জন্মশতবর্ষে তার প্রতি শ্রদ্ধা জানাই, সুযোগ পেলে আবার কথা বলা যাবে তাকে নিয়ে। ধন্যবাদ উদীচীকে এই আয়োজনের জন্য। পরবর্তী কেউ বলুক, তারপরে আবার সুযোগ পেলে। ধন্যবাদ তপনদা। হ্যাঁ তপনদা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। বন্ধুরা, আপনারা দেখলেন যে আমাদের যারা আলোচক হিসাবে আমাদের সাথে থাকবেন তারা প্রায় সবাই এখানে উপস্থিত আছেন, কিন্তু আমরা আলোচকদের কাছে যাওয়ার আগে আমাদের একটি গান শোনার কথা। প্রদীপ, পূর্ণদা বা আমাদের সেলিম রেজা ভাই, এরা কেউ কি ইতিমধ্যে আসছেন? না, এখানে এখনো পূর্ণদা, সেলিম রেজা ভাই দুজনের কেউই এখনো ব্যাক স্টেজে নেই। শিখা, আচ্ছা, যদি না এসে থাকে তাহলে আমরা শিখা সেনগুপ্তের কাছে যাব, তার কাছ থেকে একটি কবিতা শুনতে চাই। শিখা সেনগুপ্ত আছেন?
সেলিম রেজা ভাই চলে এসছেন। তাহলে সেলিম ভাইয়ের কাছ থেকে আমরা গান শুনতে চাই। তপনদা আলোচনা করলেন। তপনদার শুধু আলোচনা না, তপনদা আসলে ইতিমধ্যে সোমেন চন্দ্রের জন্ম লিখেছেন সেলিম এবং রেজা ভাই সেলিম ভাই মাইকটা সে গানে সুর দিয়েছেন। আজকে সেলিম ভাইয়ের কাছ থেকেই আমরা সে গানটি শুনতে চাই। সেলিম ভাই, আপনি যদি আপনাকে একটু আনমিউট করে নেন, আপনি মিউটে করে নেন। আমরা সেলিম ভাই, আমার কথা শোনা যাচ্ছে? সেলিম ভাই, আপনি একটু আনমিউট করেন। হ্যাঁ, সেলিম ভাইকে আমার ধারণা যে আমার পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই দর্শক শ্রোতাদের কাছে, কারণ অসংখ্য গানে সুর করেছেন সেলিম ভাই এবং বিশেষ করে উচির সাথে তো যুক্ত ছিলেন। আমি তার চেয়ে তার বড় পরিচয় হিসাবে যেটাকে দেখতে চাই, উনি শিশু সংগঠক এবং শিশুদের জন্য আমাদের যে খেলাঘর আন্দোলন, সেই খেলাঘর আন্দোলনে তার দীর্ঘ ভূমিকা এবং অসংখ্য গান লেখা এবং অসংখ্য গানে সুর করেছেন সেলিম ভাই। আমরা এখন সেলিম ভাইয়ের কাছ থেকে একটি গান শুনতে চাই। সেলিম রেজা এখন গান করছেন। সেলিম রেজা। সেলিম ভাই আপনার কণ্ঠটা পাওয়া যাচ্ছে না। সেলিম ভাই আপনার গানের কণ্ঠটা পাওয়া যাচ্ছে না। অমিত দা, আমার মনে হয় সেলিম ভাইয়ের কণ্ঠটা পরিষ্কার আসছে না। হ্যাঁ, তাহলে কি করা, আমি আপনাকে সেলিম ভাইয়ের নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনি সেলিম ভাইয়ের সাথে টেকনিক্যালি পরে কথা বলেন। এখন আমার মনে হয় যে শিখা সেনগুপ্তাকে দিয়ে দেন, আমরা একটু আবৃত্তি শুনি, তারপরে আবার সেলিম ভাইয়ের কাছে ফিরে যাব। আমার মনে হয় শিখা সেনগুপ্তা ব্যাক স্টেজ থেকে আউট হয়ে গেছে। আমার মনে হয় যে অন্য কোনো আলোচককে আপনি আমন্ত্রণ জানান। আমাদের গান বা আবৃত্তির কেউ নাই? না, এখন পর্যন্ত আমরা নেই। একটা গান বা আবৃত্তি শুনতে চাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা পরে শুনবো। আমরা তাহলে আমাদের সাথে আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মানিকুল ইসলাম। আমরা মানিক ভাইয়ের কাছ থেকে কিছু আলোচনা শুনি। পিনু ভাইয়ের কাছ থেকে আমরা আসলে শেষের দিকে আলোচনা শুনবো। এখন আমরা মানিকুল ইসলাম, অধ্যাপক মানিকুল ইসলামের কাছ থেকে আমরা আলোচনা শুনতে চাই। অমিতাকে অনেক ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই উদীচীকে। সোমেন চন্দ্র একজন আমার কাছে স্বাপ্নিক পুরুষ। তো এই সোমেন চন্দ্রকে নিয়ে উদীচী যে আয়োজন আজকে তারা এখানে থাকলে এখানে সোমেন চন্দ্রের 100 বছর উপলক্ষে, এই জন্য আমি অভিনন্দন জানাচ্ছি উদীচীকে এবং উদীচীর এই অনুষ্ঠানটি আয়োজন করবার জন্য যারা সময় শ্রম দিয়েছেন সকলকে আমার ব্যক্তিগতভাবে ধন্যবাদ। আমার খুব ভালো লাগছিল অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করে এবং অনুষ্ঠান চলাকালীন যাদের কথা শুনলাম সকলের। আমি আমার কিছু ব্যক্তিগত কথা দিয়েই শুরু করি। আমার জেলা শহর ঠাকুরগাঁও। তো 1987-88 সালের দিকে আমরা ওই সময় ঠাকুরগাঁও ছাত্র ইউনিয়ন খুব জোরালো ভাবে ছিল আর কি। তখন আমরা হাই স্কুলের ছাত্র। তো সোমেন চন্দ্রের আমাদের বড় ভাইদের সাথে যখন বিভিন্নভাবে যোগাযোগ হতো, কথা হতো, ও ছাত্র ইউনিয়নের যারা আমাদের সিনিয়র ছিলেন তাদের কথা হতো, তারা কিন্তু সোমেন চন্দ্রের কথা বলতেন এবং যেটি হলো যে ইঁদুর গল্পটা নিয়ে খুব কথা হতো। এইভাবে
ঠাকুরগাঁয়ে একটা সময় এই সমন চন্দ্রের নামটির সাথে আমি এভাবে পরিচিত হতে পারি আর কি। তো ঠাকুরগাঁও থেকে যখন 91 সালের দিকে রাজশাহীতে আসি এবং বাংলা বিভাগে আমি ভর্তি হই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। তো এখানে সমন চন্দ্রকে নিয়ে বিভিন্নভাবে আলোচনায় আমরা বন্ধুদের মধ্যে আড্ডায় কথা হয়। সবচেয়ে আরেকটি ব্যাপার সেটি হলো যে আমাদের দুজন খুব নমস্য ঔপন্যাসিক আছেন, একজন আখতারুজ্জামান ইলিয়াস আর আমাদের সেলিনা হোসেন। তো সেলিনা হোসেনের নিরন্তর যে ঘণ্টাধ্বনি, এই ঘণ্টাধ্বনি উপন্যাসের মধ্যে সোমেন চন্দ্রের কথা আছে এবং সোমেন চন্দ্রের সেখানে ধুলাই খাল এবং তার যে স্বপ্ন, এর মধ্যে সোমেন চন্দ্রের কথা আছে। তো এই দুটি উপন্যাস পড়ার পরে আমার MA ক্লাসে গবেষণার একটা বিষয় নির্ধারণ করবার জন্য আমার সুপারভাইজার মহোদয় যখন আমাকে বললেন, আমি অন্য কোনো চিন্তা না করে সোমেন চন্দ্রের নামটি তার সামনে উপস্থাপন করি। তো উনি বললেন যে সোমেন চন্দ্রকে তোমার কিভাবে চেনো? তো আমি বললাম যে সোমেন চন্দ্রকে আমি সেভাবে খুব একটা জানি না, কিন্তু তার নাম শুনেছি, তার ইঁদুর গল্প সম্পর্কে পড়েছি, কিন্তু তার টেক্সটে আমি ওভাবে পড়িনি। তখন উনি আমাকে বললেন যে সোমেন চন্দ্রের তুমি বাংলা একাডেমি থেকে তখন বেরিয়েছিল, সম্ভবত ওইটা 91 সালে কি 92 সালে বেরিয়েছিল আমাদের রাজ্যে, বিশ্বজিৎ ঘোষের ওনার সম্পাদনায়। তো আমি টেক্সটটা ওইটা সংগ্রহ করি। তো আমার কাছে সোমেন চন্দ্র যে স্বপ্নিক একজন মানুষ, এবং সোমেন চন্দ্র যখন আমি তার ছোট গল্পগুলো, তিনি কয়েকটি কবিতাও লিখেছেন, তারপর একটি অসমাপ্ত উপন্যাস, যে উপন্যাসটির নাম হচ্ছে বন্যা। আমি MA ক্লাসের গবেষণাপত্র হিসেবে সোমেন চন্দ্র এই কাজটি আমি করি, এবং এটি আমাদের যখন 1996, কিন্তু আমাদের রেজাল্ট বেরো হয় 1998 সালে। রেজাল্ট বেরোবার পরে সোমেন চন্দ্রের থিসিসটি পরীক্ষক হিসেবে কাদের কাছে গিয়েছিলেন একদিন কথায় আমি এটা জানতে পারি। সেটি গিয়েছিল যে থিসিসটি মূল্যায়নের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এটা উনি এখন উপাচার্য প্রফেসর রফিকুল্লাহ খানের কাছে, আর আমার শিক্ষক উনি প্রয়াত হয়েছেন তার কাছে। এবং তারা বললেন যে তুমি খুব ভালো একটা বিষয় নিয়েছো, এবং সোমেন চন্দ্রের যে বিষয়টি সে প্রাতিষ্ঠানিকভাবে একাডেমিক্যালি এই কাজটি, তো আমি তো তখন ছাত্র, এখন ছাত্র হিসেবে সেই মূল্যায়ন কতটুকু করা সম্ভব হয়েছে সেটা পাঠক বা যারা আছেন তারাই বলতে পারবেন। কিন্তু আমার কাছে আমি বিস্মিত হয়েছি এই দিক থেকে যে সুকান্ত ভট্টাচার্যর কথা এখানে এসেছে। হ্যাঁ, সুকান্ত ভট্টাচার্য আমাদের অনেকের কাছে ব্যাপকভাবে পরিচিত। উনি যদিও কবিতা নিয়ে তার অবস্থানটি পোক্ত করেছেন, কিন্তু সোমেন চন্দ্রের যে ছোট গল্পে তার যে অবদান, সেটিকে ওভাবে একাডেমিক্যালি এবং প্রাতিষ্ঠানিকভাবে পাঠনের ক্ষেত্রে আমার মনে হয় এখনো একটু কমতি আছে। মানে সেখানে মানে প্রাতিষ্ঠানিকভাবে পাঠনের ক্ষেত্রে তার আশাটা, তিনি যত বড় মাপের একজন সাহিত্যিক, সেভাবে আমাদের বাংলাদেশের বা আমাদের প্রতিষ্ঠানগুলোতে আলোচনায় উনি আসেননি বলেই আমার মনে হয়েছে। আমার এটা ভুলও হতে পারে। কিন্তু সোমেন চন্দ্রকে আমি গবেষণা করতে গিয়ে
আমি লক্ষ্য করেছি যে একজন মানুষ, তার বয়স মাত্র, তিনি 1920 থেকে 1942 সাল, তারপরে তার যে পারিবারিক, তিনি তার মাকে হারিয়েছেন জন্মের পরপরই, তার সৎমায়ের সাথে তার, আমরা জানতে পারি যে সৎমায়ের সাথে তার সম্পর্ক বেশ মধুর ছিল। তার বাবা, তিনি মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন, কিন্তু পড়াশোনা না করে একজন, তার শারীরিক একটু কিছু সমস্যাও ছিল। কিন্তু 22 বছরে, যেখানে আমাদের যে 22 বছর সময় বা 18 আমরা যে সময় কাটিয়েছি, সেখানে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেয়া, খেলাধুলা করে সময় কাটানো, সেখানে সৌমেনচন্দ্রের মতো একজন মানুষ, সে গতানুগতিক নন, যে একজন ট্রেডিশনালি যেভাবে আমরা ভেবে থাকি সেভাবে নন। তিনি একজন মানে অ্যাভারেজ মানুষের চাইতে একটু তার মাত্রাটা অন্যভাবে আমার কাছে প্রতীয়মান হয়েছে। যে 22 বছরের একজন যুবক, তার পারিবারিক ক্রাইসিস, এবং সেই সময় আমাদের যদি সময়টা আমরা দেখি, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে সংকট, সেই সংকটকালীন সোমেনচন্দ্র যেভাবে মানবতার বাণী এবং সাধারণ মানুষকে তিনি যেভাবে বুকে লালন করে, এটা শুধু ড্রয়িং রুমে বসে বা আড্ডা মেরে নয়, তিনি একই সাথে সেটিকে বিশ্বাস করেছেন, সে বিশ্বাসকে বাস্তবায়ন করবার জন্যে, সেটাকে সফলভাবে তুলে আনবার জন্যে তিনি মাঠ পর্যায়ে সাংগঠনিকভাবে সংগঠক হিসেবে তিনি বেরিয়েছেন এবং জীবন অতিবাহিত করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি একটি চমৎকার বিষয় নিয়ে এসেছেন, যে জায়গা ধরে আমরা আরেকটি জায়গায় যেতে চাই, যে সোমেনচন্দ্রকে আমরা পেয়েছি একজন মানবিক মানুষ হিসাবে, এবং সেই মানবিকতার জায়গা থেকেই তিনি বিচরণ করেছেন মাঠ প্রান্তরে, তিনি কাজ করেছেন শ্রমিকদের সাথে, তিনি গড়ে তুলেছেন প্রগতি লেখক সংঘকে এই দেশে। তো আপনার কাছ থেকে আবার পরে আরেকটা সময় আলোচনা আমরা শুনবো। আপনাকে ধন্যবাদ যে আপনি সোমেনচন্দ্রের মতো এরকম একজন মানুষকে নিয়ে গবেষণা করছেন, এবং আপনার গবেষণালব্ধ বিষয় নিয়ে ইতিমধ্যে আপনি লেখালেখিও করছেন এবং লিখেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সেলিম ভাইকে আবার পেয়েছি, আমরা সেলিম ভাইয়ের কাছ থেকে আরেক গানটি শুনতে চাই। সেলিম ভাইয়ের কথা আমরা শুনতে পাচ্ছি কি এখন? সেলিম ভাই একটু কথা বলেন গান করার আগে। আমি রেডি আছি, আমি সরাসরি গানে চলে যাব। আমি রেডি, সরাসরি গানে চলে যেতে চাচ্ছি। গান গাবো? গানটি শুনছি আমরা। সেলিম ভাইয়ের পরিচয় আগেই দিয়েছি। হ্যাঁ সেলিম ভাই, আপনি শুরু করেন। আচ্ছা। তুমি সোমেনচন্দ্র, তুমি সোমেনচন্দ্র, তারাতে চেয়েছ কুসুমের ছায়া, দুঃশাসনের গন্ধ, ন্যায় ছিলে পুরোভাবে তুমি রয়েছ সোমেনচন্দ্র, তারাতে চেয়েছ শোষণের ছায়া, দুঃশাসনের গন্ধ, ন্যায়ের মিছিলে পুরোভাবে তুমি রয়েছ সোমেনচন্দ্র, তুমি সোমেনচন্দ্র, তুমি সোমেনচন্দ্র। ডাক্তারি পড়া ছেড়ে দিয়ে তুমি নিয়েছ আন্দোলনে, শান্তির আশা জাগিয়েছ তুমি কোটি মানুষের মনে। ডাক্তারি পড়া ছেড়ে দিয়ে তুমি নিয়েছ আন্দোলনে, শান্তির আশা জাগিয়েছ তুমি কোটি মানুষের মনে। বাঙালিকে তুমি চেনাতে চেয়েছ এই ভালো এই মন্দ, তুমি সোমেনচন্দ্র, তুমি সোমেনচন্দ্র, তুমি সোমেনচন্দ্র, তুমি সোমেনচন্দ্র। তোমার রচনা দাঙ্গা ইঁদুর আগ্নেয়ের অক্ষর, বৃহস্পতি সংকেত খুঁজে পেয়েছে শিল্পঘর। তোমার রচনা দাঙ্গা ইঁদুর আগ্নেয়ের অক্ষর,
বৃহস্পতি ও সঙ্গের খুঁজে পেয়েছ শিল্প ঘর, গল্প লিখেও মেটাতে চেয়েছ সামাজিক দ্বিধাদ্বন্দ্ব, তুমি সোমেন চন্দ্র। তারাতে চেয়েছ শোষণের ছায়া, দুঃসাহসের গন্ধ, ন্যায়ের মিছিলে পুরো ভাবে তুমি রয়েছ সোমেন চন্দ্র, তুমি সোমেন চন্দ্র, তুমি সোমেন চন্দ্র। তারাতে চেয়েছ ফ্যাসিবাদ আর পুঁজিবাদী অসমতা, নিজের বুকে রক্ত আখরে লিখে গেছো সেই কথা। তারাতে চেয়েছ ফ্যাসিবাদ আর পুঁজিবাদী অসমতা, নিজের বুকে রক্ত আখরে লিখে গেছো সেই কথা। এখনো মিছেনি এখনো মোছেনি যাতনার দাগ, মৃত্যু হয়নি বন্ধ, তুমি সোমেন চন্দ্র, তুমি সোমেন চন্দ্র। সাম্যবাদ রাজনীতি আর প্রকৃতি লেখকের সঙ্গে চেতনা যোগাতে তোমার কর্ম স্মরণীয় দুই বঙ্গে। সাম্যবাদের রাজনীতি আর প্রকৃতি লেখকের সঙ্গে চেতনা জাগাতে তোমার কর্ম স্মরণীয় দুই বঙ্গে। 22 জীবন হয়নি তো শেষ, চলার ছন্দ, তুমি সোমেন চন্দ্র, তুমি সোমেন চন্দ্র। তারাতে চেয়েছ শোষণের ছায়া, দুঃসাহসের গন্ধ, ন্যায়ের মিছিলে পুরো ভাবে তুমি রয়েছ সোমেন চন্দ্র, তুমি 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 সোমেন চন্দ্র। ধন্যবাদ সেলিম ভাইকে। আমি বেরিয়ে যেতে চাচ্ছি, আমার একটু কাজ আছে। আপনি ইতিমধ্যেই জেনেছেন যে ঠিক আছে সেলিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেলিম ভাই যে গানটি আপনাদের সামনে পরিবেশন করলেন, এটি এই সোমেন চন্দ্রের জন্মশতবার্ষিকী উপলক্ষে লিখেছেন আমাদের প্রথম আলোচক ডক্টর তপন বাগচি। তপন বাগচির লেখা এই গানটি এখন করলেন সেলিম ভেজা। আমরা এখন এই জন্মশতবর্ষে আরো বেশ কিছু কবিতা লেখা হয়েছে। আমরা এখন শিখা সেনগুপ্তর কাছ থেকে সেরকম আরেকটি কবিতা শুনতে চাই। শিখা কি আছেন লাইনে? প্রদীপ, শিখা কি আছেন? আমার মনে হয় যে আবার বেরিয়ে গেল। প্রদীপ, আপনি আনমিউট করেন, আনমিউট করেন। হ্যাঁ, আবার উনি যুক্ত হওয়ার চেষ্টা করছেন। আমার মনে হয় তাহলে আমরা সুমিতের কাছ থেকে আচ্ছা, আমার মনে হয় শিখা চলে আসছে, লাইনের সমস্যা হচ্ছে, যেহেতু আসছে আমি শিখাকে দিয়ে দিই। শিখা সেনগুপ্ত। সোমেনচন্দ্রের জন্মশতবর্ষে তাকে বিপ্লবী শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর সহসভাপতি প্রবীর সর্দারের লেখা কবিতা সোমেনচন্দ্র আবৃত্তি করছি। নিকষ কালো অন্ধকারে আনতে যে চায় আলো, আজব কথা কেমনে তা হয়, প্রত্যেকে চমকালো। একটা শিশু বড় হলো, 20-22 কিশোর, বড় হবার সাথে সাথে মাথায় দিন বদলের ঘোর। ধনীর আছে অট্টালিকা, গরিবের তো ফাঁকা, রুখতে হবে যে করে হোক বৈষম্যের চাকা। সবাই ভাবে পাগল ছেলে,
এভাবেই যে বিশ্ব ধনী আরো হচ্ছে ধনী, গরিব হচ্ছে নিঃস্ব। দিনে দিনে অনেক হলো, দিচ্ছে তারা ধোকা, সংগ্রাম আর লড়াই ছাড়া যাবে না তো রোখা। সাম্যবাদের মূল মন্ত্রে দীক্ষা নিল কমরেড, রেলওয়ের আন্দোলনে তুল্য গড়ে ব্যারিকেড। শ্রমিক মজুর সাথে নিয়ে নতুন সমাজ গড়বে, লাল পতাকা উড়িয়ে দিয়ে বাঁচবে কিংবা মরবে। স্বপ্ন সফল হবে, এই হলো যে কাল, রাতের শেষে থাকলো যে রাত, হলো না সকাল। নিথর দেহ রইল পড়ে বিভৎ শোষে লাশ, নির্মমতার নতুন সিঁড়ি এ কোন অভিলাষ। ব্যক্তি যদিও হত্যা হলো, আদর্শ তো নয়, যুগে যুগে থাকবে বেঁচে শহীদ পরিচয়। শোষণ মুক্তির প্রক্রিয়াটা আজও হয়নি বন্ধ, যে ছেলেটা জীবন দিল সে যে সোমেন চন্দ। শোষণ মুক্তির প্রক্রিয়াটা আজও হয়নি বন্ধ, যে ছেলেটা জীবন দিল সে যে সোমেন চন্দ। ধন্যবাদ শিখাকে। আর সত্যি সোমেনচন্দ্র তার জীবনে বুঝতে শিখেছেন, তখন থেকেই বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছেন এবং সাম্যবাদের সপক্ষে তার লড়াইকে অব্যাহত রেখেছেন। এই সোমেনচন্দ্রের জন্মশতবার্ষিকী আমরা উদযাপন করছি। এখন আমরা একটি গান শুনতে চাই। আমাদের সাথে আছে আমাদের এই প্রজন্মের শিল্পী মায়েশা সুলতানা উর্বি। আমি উর্বিকে সোমেনচন্দ্রকে নিবেদন করে, সোমেনচন্দ্র সাম্রাজ্যবাদ এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। আমি উর্বিকে সোমেনচন্দ্রের প্রতি তার সঙ্গীত নিবেদন করতে অনুরোধ করছি। ধন্যবাদ অমিত আঙ্কেল। আমি সোমেনচন্দ্রের জন্ম শতবার্ষিকীতে শ্রদ্ধা জানাচ্ছি। গ্রাম থেকে জেগে ওঠো, শহর থেকে জেগে ওঠো, গ্রাম থেকে জেগে ওঠো, শহর থেকে জেগে ওঠো, দর থেকে কারখানা কল থেকে দৃপ্ত শপথে জেগে ওঠো, দৃপ্ত শপথে জেগে ওঠো। বিশ্বগ্রাসী দানবটাকে বিশ্ব মানব দাঁড়াও রুখে, সেই বিশ্বগ্রাসী দানবটাকে বিশ্ব মানব দাঁড়াও রুখে। গ্রাম থেকে জেগে ওঠো, শহর থেকে জেগে ওঠো, গ্রাম থেকে জেগে ওঠো, শহর থেকে জেগে ওঠো, মাঠ প্রান্তর থেকে কারখানা থেকে শপথে জেগে ওঠো, দৃপ্ত শপথে জেগে ওঠো। বিশ্বগ্রাসী দানবটাকে বিশ্ব মানব দাঁড়াও রুখে, সেই বিশ্বগ্রাসী দানবটাকে বিশ্ব মানব দাঁড়াও রুখে। যারা ঈগলের হিংস্র ডানায় ঢাকে সুনীল আকাশ, যারা পারমাণবিক বিষে বিষাক্ত করছে বাতাস, যারা ঈগলের হিংস্র ডানায় ঢাকে সুনীল আকাশ,
যারা পারমাণবিক বিষে বিষাক্ত করছে বাতাস, যারা সন্ত্রাসে হত্যায় দেশে দেশে রক্ত ঝরায়, যারা নিরীহ শিশুর প্রাণ বোমার আঘাতে কেড়ে নেয়, যারা সন্ত্রাসে হত্যায় দেশে দেশে রক্ত ঝরায়, যারা নিরীহ শিশুর প্রাণ বোমার আঘাতে কেড়ে নেয়, রুখে দাও, এসো রুখে দাও সেই বিশ্বগ্রাসী দানবটাকে, বিশ্ব মানব দাঁড়াও রুখে সেই বিশ্বগ্রাসী দানবটাকে, বিশ্ব মানব দাঁড়াও রুখে। যারা কেড়ে নেয় বিশ্বের শিশুদের মুখ থেকে গ্রাস, যারা ধর্মের নামে হানে অস্ত্র মৃত্যু সন্ত্রাস, যারা কেড়ে নেয় বিশ্বের শিশুদের মুখ থেকে গ্রাস, যারা ধর্মের নামে হানে অস্ত্র মৃত্যু সন্ত্রাস, যারা জঙ্গি দমন ছলে দেশে দেশে গাড়ছে ঘাঁটি, যারা ইচ্ছে হলে লুটে তেল গ্যাস দেশের মাটি, যারা জঙ্গি দমন ছলে দেশে দেশে গাড়ছে ঘাঁটি, যারা ইচ্ছে হলে লুটে তেল গ্যাস দেশের মাটি, রুখে দাও, এসো রুখে দাও সেই বিশ্বগ্রাসী দানবটাকে, বিশ্ব মানব দাঁড়াও রুখে সেই বিশ্বগ্রাসী দানবটাকে, বিশ্ব মানব দাঁড়াও রুখে। গ্রাম থেকে জেগে ওঠো, শহর থেকে জেগে ওঠো, গ্রাম থেকে জেগে ওঠো, শহর থেকে জেগে ওঠো, মাঠ প্রান্তর থেকে কারখানা কল থেকে দৃপ্ত শপথে জেগে ওঠো, দৃপ্ত শপথে জেগে ওঠো, বিশ্বগ্রাসী দানবটাকে, বিশ্ব মানব দাঁড়াও রুখে সেই বিশ্বগ্রাসী দানবটাকে, বিশ্ব মানব দাঁড়াও রুখে। ধন্যবাদ উর্বিকে ধন্যবাদ। এই গানটিকে বেছে নেওয়ার জন্য। সোমেনচন্দ্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, হত্যার বিরুদ্ধে, হত্যার রাজনীতির বিরুদ্ধে লড়াই করেছেন এবং শেষ পর্যন্ত এই সন্ত্রাসীদের হাতেই তিনি নিহত হয়েছেন, নির্মমভাবে নিহত হয়েছেন। আজকে এই দিনে আমরা সোমেনচন্দ্রের শতবর্ষের এই স্মরণ সভায় আমরা উচ্চারণ করতে চাই যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে, এই হত্যা নির্যাতনের বিরুদ্ধে আমরা আমাদের লড়াইকে অব্যাহত রাখবো। আমরা আমাদের সাথে পেয়েছি পূর্ণদাকে, পূর্ণচন্দ্র মণ্ডল। আমরা পূর্ণদার কাছ থেকে গানে গানে সোমেনচন্দ্রের প্রতি শ্রদ্ধা জানাতে চাই। পূর্ণদা, আপনি আপনাকে একটু আনমিউট করেন এবং আপনি কি গান করছেন দাদা? হ্যাঁ, আমি ওনার এই দিনে ওনাকে স্মরণ করছি শ্রদ্ধার সঙ্গে, এবং উনি মূলত যে কাজটি করেছিলেন সেটি এখনো চলছে। আমরা চেষ্টা করছি ওনার সেই স্বপ্ন, সেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা গান গেয়ে চলেছি, নাটক করে চলেছি। তো আমি কেন্দ্রীয় অতিথিকে আমার কৃতজ্ঞতা এই একটি গান গাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য, বিশেষ করে অমিত রঞ্জন দেয়ের কাছে। আমি চয়েস করেছি যে শ্রেণী সংগ্রামের একটি অসাধারণ গান, কথা ও সুর কবি আল রমেশ শীল, আয় রে ভাই ভিদাভেদ ছেড়ে। তো আমরা মনে করি যে শ্রেণী সংগ্রাম একটা বড় ব্যাপার মানুষের শোষণহীন সমাজ গড়ার আন্দোলনের ক্ষেত্রে। শ্রেণী চেতনা জাগানোর জন্য এই গানটা আমি অনেকদিন যাবৎ বিভিন্ন সভা সমিতিতে গিয়ে আসছি এবং আজকেও আমি এটি গাইতে চাই। ঠিক আছে দাদা, শুরু করেন। আয় রে ভাই ভেদাভেদ ছেড়ে, আয় রে
আয় রে ভাই ভেদাভেদ ছেড়ে শোষণে লোভিতে মুক্তি, তুমি যে সংগ্রামের সাথী। শোষণে লোভিতে মুক্তি, তুমি যে সংগ্রামের সাথী। ধর্মনীতি মনের প্রীতি ভাই, ধর্মনীতি মনের প্রীতি রাখতে মসজিদ মন্দিরে। আয় রে ভাই ভেদাভেদ ছেড়ে, আয় রে আয় রে ভাই ভেদাভেদ ছেড়ে। তোমার আমার বাঁচার ধর্মে আছে কি ভাই ব্যবধান? কাস্তে আর হাতুড়ি লাঙল দেখি মোদের এক সমান। তোমার আমার বাঁচার ধর্মে আছে কি ভাই ব্যবধান? কাস্তে আর হাতুড়ি লাঙল দেখি মোদের এক সমান। আমরা উৎপাদন করি বাঁচার মতো বাঁচতে নারী ভাই, আমরা উৎপাদন করি বাঁচার মতো বাঁচতে নারী। আছো তুমি ভুলে পড়ি ভাইরে, আছো তুমি ভুলে পড়ি সংগঠনের বাহিরে। আয় রে ভাই ভেদাভেদ ছেড়ে, আয় রে আয় রে ভাই ভেদাভেদ ছেড়ে। আমরা মজুর, আমরা কৃষাণ, আমরা শ্রমিক দুঃখী ভাই। জেলে তাঁতি কামার কুমার মোদের শ্রমে দেশ বাঁচাই। আমরা মজুর, আমরা কৃষাণ, আমরা শ্রমিক দুঃখী ভাই। জেলে তাঁতি কামার কুমার মোদের শ্রমে দেশ বাঁচাই। মোদের জীবন আধামরা আন্দোলন সংগঠন ছাড়া। মোদের জীবন আধামরা আন্দোলন সংগঠন ছাড়া ভাই। বাঁচতে কি পারিব মোরা ভাইরে, বাঁচতে কি পারিব মোরা শোষণের কারাগারে। আয় রে ভাই ভেদাভেদ ছেড়ে, আয় রে আয় রে ভাই ভেদাভেদ ছেড়ে। অদৃষ্ট আর ভাগ্যের দোহাই দিয়ে তোমায় গরিব ভাই। শোষণ নীতি ঢাকা দিয়ে রাখিল গরিব বানাই। অদৃষ্ট আর ভাগ্যের দোহাই দিয়ে তোমায় গরিব ভাই। শোষণ নীতি ঢাকা দিয়ে রাখিল গরিব বানাই। তোমার ধন সম্পদ নিয়ে বিনা পরিশ্রমে খেয়ে তারা, তোমার ধন সম্পদ নিয়ে বিনা পরিশ্রমে খেয়ে তারা। তোমার ভোটে মন্ত্রী হয়ে তারা, তোমার ভোটে মন্ত্রী হয়ে ধনির স্বার্থে আইন করে। চলে রে ভাই উজান বেজায়, চলে রে চলে রে ভাই উজান বেজায়। শোষণবিহীন সুখী সমাজ, শোষণবিহীন সুখী সমাজ গঠন করতে হাত মেলাই। চলে রে ভাই উজান বেজায়। না বুঝিলে শ্রেণীগত শোষণ নীতি বঞ্চনা,
বুঝিবে না নিত্য সংকট দারিদ্রতার যন্ত্রণা, না বুঝিলে শ্রেণীগত শোষণ নীতি বঞ্চনা, বুঝিবে না নিত্য সংকট দারিদ্রতার যন্ত্রণা। শ্রেণী সংগ্রাম না হইলে শোষণে কি মুক্তি মিলে ভাই? শ্রেণী সংগ্রাম না হইলে শোষণে কি মুক্তি মিলে? অশিক্ষা অবতার ভুলে ভাইরে, অশিক্ষা অবতার ভুলে সংগ্রামীতে তো না নাই। চলে রে ভাই উঠান বেজাই, চলে রে, চলে রে ভাই উঠান বেজাই। শোষণবিহীন সুখী সমাজ, শোষণবিহীন সুখী সমাজ গঠন করতে হাত মেলাই। চলে রে ভাই উঠান বেজাই, চলে রে, চলে রে ভাই উঠান বেজাই। শোষণবিহীন সুখী সমাজ, শোষণবিহীন সুখী সমাজ গঠন করতে হাত মেলাই। চলে রে ভাই উঠান বেজাই, চলে রে, চলে রে ভাই উঠান বেজাই। ধন্যবাদ দাদা, অসাধারণ। এবং এই গানটি বেছে নেওয়ার জন্য আপনাকে আরো বেশি ধন্যবাদ। তার কারণ হচ্ছে যে সোমেনচন্দ্র আজীবন শোষণের বিরুদ্ধে তার লড়াইকে জারি রেখেছিলেন একটি শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠার জন্য, সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার জন্য। এবং শুধু তাই নয়, আজকে যে সময়ে আমরা এসে উপনীত হয়েছি সেই সময় আমরা কৃষক তার শ্রমের মূল্য পাচ্ছে না, সে তার ফসলের মূল্য পাচ্ছে না। আজকে শ্রমিক শোষিত হচ্ছে। গার্মেন্টস শ্রমিকের দিকে যদি আপনার শ্রমিকদের দিকে যদি তাকান, আজকে নির্বিচারে তাদেরকে ছাঁটাই করা হচ্ছে, পাটকল বন্ধ করে দেওয়া হচ্ছে কোনো নোটিশ পূর্ব নির্ধারিত ঘোষণা ছাড়া। এরকম একটি পরিস্থিতির মধ্যে আমরা যেমন আজকে সোমেনচন্দ্রকে স্মরণ করতে পারলাম, ঠিক একইভাবে বর্তমান সময়ের চিত্রকেও রমেশ শীলের সেই দীর্ঘ সময় আগের এই গানের মধ্য দিয়ে আমরা একটা বাস্তব সময়ের মধ্যে প্রবেশ করতে পারলাম। সুতরাং আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমিও ধন্যবাদ জানাই সবাইকে, আমাদের কুদিচির সমস্ত কর্মীদেরকে। কারণ আমি মনে প্রাণে কুদিচি সবসময় ধারণ করার চেষ্টা করি। তো আজকে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে অমিত দা, ভীষণ ভালো লাগছে এই গানটা গাইতে পেরে। একসময় তো মাঠে ময়দানে রাস্তাঘাটে মানে যেখানে শোষণ, যেখানে শ্রমিক, যেখানে কৃষক, সেখানেই গান করে বেরিয়েছি এক সময়। তো আজকে এই যুক্ত হতে পেরে আমি সত্যি সত্যি কৃতজ্ঞ। উদিচির সবাইকে আমার ধন্যবাদ এবং উদিচির জয় হোক। আমরা যেন এই পথ চলা না থেমে যাই। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আমরা কি এখন একটা কবিতা শুনবো? আমার মনে হয় যে পিনু ভাইয়ের কাছে যাওয়ার আগে আমরা আরেকটা কবিতা শুনে তারপরে পিনু ভাইয়ের কাছে যাই। আমাদের সাথে উদিচি ঢাকা মহানগর সংসদের আবৃত্তি বিভাগের সম্পাদক সুমিত পাল আছে। সুমিতের কাছ থেকে যে কবিতা শুনি। সুমিত, ধন্যবাদ। আমি সোমেনচন্দ্রের উপর লেখা একটি কবিতা পড়ি। প্রথমে সবাইকে শুভেচ্ছা, এবং এটা আমি বলছি, আমি পড়ব। আমি পড়ছি স্বাতী রায়চৌধুরীর লেখা 22 দূত সোমেনচন্দ্র। সোমেনচন্দ্রের জন্ম শতবর্ষিকীতে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে আমি আবৃত্তি করছি। ছেলেটির ছিল বয়স 22, উদ্ধত খুব, দামাল, হাতে ছিল খাতা কলমের ধার, তাতেই যতেক কামাল। প্রগতি লেখক সংঘের সাথে যোগাযোগ তার নিবিড়। তার প্রতিবাদী ভূমিকা দেখেই ত্রস্ত ফ্যাসিস্ট শিবির।
বামপন্থায় আস্থা অটুট, বামপন্থায় প্রাণ। আগুন ঝরানো 40-এ লেখে সাম্যবাদের গান। ভুকা পেট যাতে পায় খাদ্য, মেটে শ্রমিকের দাবি। 22-এর সেই যৌবন তাই খুঁজে ফেরে এক চাবি। যে চাবিতে খোলে মানব চেতনা, খোলে অধিকার দোর। যে চাবি মুক্ত করে শৃঙ্খল, আনে জনগণ ভোর। এত স্পর্ধা সেই 22-এর, অধিকার চায় স্পষ্ট। শ্রমিক মিছিলে থাকে পুরো ভাগে, মরণেও নেই কষ্ট। চলে গেল সেই 22-এর দূত, বাতাসে বারুদ গন্ধ। রেখে গেল প্রাণ, রেখে গেল আশা, রইল সোমেন চন্দ্র, সোমেন চন্দ্র। ধন্যবাদ সবাই। ধন্যবাদ সুমিত এই সাথীদের এই কবিতাটি আবৃত্তি করার জন্য। আমরা আবার একটু আলোচনার মধ্যে ঢুকতে চাই। দীর্ঘক্ষণ আপনারা দেখেছেন যে একেবারে শুরু থেকেই আমাদের সাথে আছেন প্রগতি লেখক সংঘের সভাপতি, বিশিষ্ট কবি। আমি এই শব্দটি ব্যবহার করছি যে অসংখ্য কবিতা চিনু ভাই প্রগতির পক্ষে, সমাজ প্রগতির পক্ষে অসংখ্য কবিতা লিখেছেন এবং ইতিমধ্যে কবি খ্যাতিতে খ্যাতি তার আছে। আমরা প্রগতি লেখক সংঘের সভাপতি গোলাম কিবরিয়া পিনু ভাইকে তার আলোচনা নিয়ে সোমেন চন্দ্রের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে অনুরোধ করছি। প্রথমে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে এই করোনা কালের সময় যখন আমরা বিপদবিহ্বল অবস্থায় রয়েছে, গোটা মানব জীবন একটা বিপদগ্রস্ত অবস্থায় আছে, মানুষের জীবন স্থবির হয়ে পড়েছে, অর্থনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন। সেই মুহূর্তে সোমেন চন্দ্রের ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকে যে অনুষ্ঠানটি আয়োজন করেছে উদীচী ঢাকা মহানগর শাখা, সে কারণে তাদেরকে আমি প্রগতি লেখক সংঘের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি। এখানে একটা কথা বলা দরকার, সেটা হলো যে আমরা প্রগতি লেখক সংঘ, আমরা সোমেন চন্দ্র আমাদের পূর্বসূরি একজন সংগঠক নেতা প্রগতি লেখক সংঘের, তার জন্মশতবার্ষিকী পালনের জন্য আমরাও কিছু উদ্যোগ নিয়েছিলাম এবং এই উদ্যোগটা আমরা শুরু করেছিলাম এই বছরের শুরুতেই। এবং আপনারা জানবেন হয়তো যে আমরা বাংলাদেশের 4টি বিভাগে সোমেন চন্দ্রকে উৎসর্গকৃত করে আমরা সাহিত্য সম্মেলনের প্রচেষ্টা গ্রহণ করেছিলাম এবং এই প্রচেষ্টারই অন্তর্ভুক্ত ছিল গত 31শে জানুয়ারি নারায়ণগঞ্জে আমরা প্রগতি লেখক সংঘের আয়োজনে ঢাকা বিভাগীয় সাহিত্য সম্মেলন করি এবং সারাদিন সেখানে কবিতা পড়া হয়, আলোচনা হয়। সেই সূত্র ধরে একটি কথা জানাই যে সেই অনুষ্ঠানে সোমেন চন্দ্রের ভ্রাতুষ্পুত্র ছিলেন মানিক চন্দ্র, উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসাবে। সেই ভ্রাতুষ্পুত্র তিনি এই করোনা কালে মৃত্যুবরণ করেন এবং তার স্মৃতির প্রতিও আমি সে কারণে শ্রদ্ধা জানাই। তো আমরা প্রগতি লেখক সংঘ আমরা জাতীয়ভাবে একটি সোমেন চন্দ্রকে উৎসর্গিতকৃত একটি সম্মেলন করা, সাহিত্য সম্মেলন করার উদ্যোগ নিয়েছিলাম, সেটা এখন আমরা করতে পারছি না। আমরা একটি সংকলন করার প্রচেষ্টায় রয়েছি এবং অন্যান্য উদ্যোগও নেওয়া হচ্ছে। সেখানে উদীচী এই ধরনের উদ্যোগ নিয়ে অনেকটা অগ্রবর্তী, সে কারণে তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। ইতিমধ্যে আমি মনে করি যে সোমেন চন্দ্র 20-22 বছরে মৃত্যুবরণ করেন, তারপর 80 বছর চলে গিয়েছে, কিন্তু সোমেন চন্দ্র সাংস্কৃতিক ইতিহাসে, সাহিত্যের ইতিহাসে তিনি কিন্তু বেঁচে আছেন ভালোভাবে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে সোমেন চন্দ্রের 100তম বার্ষিকী উপলক্ষে ত্রিপুরাতে বেশ কয়েকটি অনুষ্ঠান হয়েছে,
বেশ কয়েকটি সংকলনও প্রকাশিত হয়েছে ইতিমধ্যে, এবং কলকাতা হয়েছে, এবং আরো উদ্যোগ আছে, সেই উদ্যোগগুলো সম্পন্ন হওয়ার প্রস্তুতিও রয়েছে তাদের। পাশাপাশি আমরা ঢাকায় দেখব সিরাজুল ইসলাম চৌধুরী একটি সেমিনারে মূল প্রবন্ধ করেছেন, কানিস ফাতেমা মহসিনা জাতীয় স্মারক, বক্তৃতা তিনি দিয়েছেন এই 9 মার্চে। এটা একটা উল্লেখযোগ্য কাজ। এগুলো চলমান রয়েছে। আমরা মনে করি যে সৌমেন চন্দ্র জন্মশতবার্ষিকী উপলক্ষে যে কাঙ্ক্ষিত কর্মসূচি আমরা মানে অনুষ্ঠিত করার চেষ্টায় আছি, সেগুলো হয়তো আমরা করতে পারবো। আমি যে কথাটা বলতে চাই প্রথমত, সৌমেন চন্দ্র মাত্র 2 থেকে 2.5 বছর লেখার সুযোগ পেয়েছিলেন, কিন্তু আমরা দেখব বাংলা সাহিত্যে এই লেখালেখি শুরুতে সৌমেন চন্দ্রের মতো আগ্রহ উদ্দীপক পাঠকের সাড়া অনেকে পাননি, অনেক সমালোচকেরও সাড়া পাননি। আমি উল্লেখ করতে চাই যে সৌমেন চন্দ্রের সাহিত্য ভূমিকাটা কম উল্লেখযোগ্য নয়। তিনি লেখা শুরুতেই দেখা গেছে যে তিনি সাপ্তাহিক দেশ পত্রিকায় মাত্র 17 বছর বয়সে তার লেখা ছাপা হয়েছে, শিশু তপন নামে একটি লেখা, এবং 17 বছর বয়সে বন্যা নামে একটি উপন্যাসও ছাপা হয়েছে নবশক্তি পত্রিকায়। এই যে দুটো উল্লেখযোগ্য ঘটনা, এটা অনেক লেখকের জীবনে ঘটে না যে উল্লেখযোগ্য দুটি পত্রিকায় তাদের লেখা ছাপা হয়। আরো দুটি উল্লেখযোগ্য ঘটনা আমি উল্লেখ করতে চাই, যে তিনি যখন লেখা শুরু করলেন সে সময় প্রথমেই অনন্দা শঙ্কর রায়ের স্ত্রী লীলা রায় সংকেত নামে একটি তার গল্প ইংরেজিতে অনুবাদ করেন, এবং এই ইংরেজিতে অনুবাদ করার মধ্য দিয়ে সারা ভারতবর্ষে সৌমেন চন্দ্র খুবই উচ্চকিত হয়, তার নাম উচ্চারিত হতে থাকে লেখক মহলে, সাংস্কৃতিক মহলে। পাশাপাশি ইঁদুর, বিখ্যাত ইঁদুর গল্পটি অনুবাদ করেন অশোক মিত্র। আপনারা জানেন যে অশোক মিত্র একজন বিশিষ্ট লেখক, অর্থনীতিবিদ এবং পশ্চিমবঙ্গ সরকারের অর্থমন্ত্রী ছিলেন। এই কয়েকটি ঘটনা আমি বলছি এই কারণে যে এই অল্প বয়সেই সৌমেন চন্দ্র কিন্তু লেখক মহলে, সাংস্কৃতিক মহলে লেখক হিসাবে পরিচিতি লাভ করেছিলেন, এবং আজকেও বাংলা সাহিত্যে তিনি একটি দীর্ঘস্থায়ী আসন গ্রহণ করেছেন। আমি লেখক ক্ষেত্রে আরেকটি কথা বলতে চাই যে সৌমেন চন্দ্র সেই ধরনের লেখক, তিনি দেখেছেন যা, অভিজ্ঞতা এসেছে যা, তাই তিনি বর্ণনা করেছেন। আমরা লক্ষ্য করি যে পৃথিবীর বিখ্যাত লেখকরা তাদের আসলে অভিজ্ঞতাময় জীবনকে বয়ান করেন তাদের লেখায়। আমরা একটি উদাহরণ দিয়ে থাকি মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা। তিনি একটি উদাহরণ দিয়ে বলেছিলেন সেই সময়, তার লেখায় আছে যে লেখক সেই তার অভিজ্ঞতাকে বয়ান করবেন। তিনি একটা উদাহরণ দিয়েছিলেন ভালো, যে মাছের বাজারে কেউ যদি মাছ কিনতে যায়, অনেকে আমরা যাই মাছ কিনে চলে আসি, কিন্তু লেখক শুধু মাছ কিনবেন না, কি ধরনের মাছ বিক্রি হচ্ছে, কোন মাছটার দাম বেশি, কোন মাছটা পচে গেছে, কোন পচা মাছটি কোন ক্রেতা কিনছে, কোন মাছটা পড়ে আছে বাজারে, সেই মাছটাকে কুড়াচ্ছে, কি ধরনের লোক কুড়াচ্ছে, এই ধরনের পর্যবেক্ষণ দৃষ্টিভঙ্গি থাকতে হবে লেখকদের মধ্যে। সৌমেন চন্দ্রের মধ্যে সেই পর্যবেক্ষণ দৃষ্টিভঙ্গিটা প্রত্যেকটা লেখায় জোরালো ভাবে ছিল বলে আমি মনে করি। আপনারা জানেন যে সৌমেন চন্দ্র ছিলেন রাজনৈতিক কর্মী। আপনারা জেনে অবাক হবেন না, সেই বয়সে তিনি ইস্ট বেঙ্গল রেল শ্রমিকের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি সার্বক্ষণিক কমিউনিস্ট কর্মী ছিলেন, এবং এই কর্মী থাকাকালীন সময় তিনি রাজনৈতিক জীবনকে দেখেছেন, সাম্প্রদায়িক দাঙ্গা দেখেছেন, তারপর শ্রমিকদের উপর মালিকের অত্যাচার দেখেছেন, শোষণ দেখেছেন। এইসব অভিজ্ঞতাকেই তিনি তার গল্পে, উপন্যাসে, কবিতায়, নাটকে তুলে এনেছেন। আমরা সেই কারণে বলবো লেখককে তার জীবন অভিজ্ঞতাকেই পুনরুচ্চারিত করতে হয় তার লেখায়, তার লেখার মধ্যে সেই প্রাণটাকে প্রতিষ্ঠিত করতে হয়। সৌমেন চন্দ্র সেটা করেছিলেন। লেখক হিসাবে এই কথাটুকু বললাম, এখানে সময় অল্প। পাশাপাশি আমি যে কথাটা বলতে চাই যে সংগঠক হিসাবে সৌমেন চন্দ্র তো একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন, ইতিহাস খ্যাত অভিজ্ঞতা। আপনারা জানেন যে সৌমেন চন্দ্র যখন বেড়ে উঠেছে তখন ফ্যাসিস্ট সরকার
জার্মানি এসেছে। জার্মানি এসে তিনি সমস্ত লাইব্রেরিগুলো পুড়ে দিয়েছে জার্মানে ফ্যাসিস্ট হিটলার সরকার। সেই সময় রোমালোরা ম্যাক্সিম গোর্কিরা আন্তর্জাতিকভাবে 1935 সালে একটি সম্মেলনের ডাক দিয়েছিলেন। সেই সম্মেলনের উপর ভিত্তি করেই সারা বিশ্বে প্রগতিশীল লেখক, শিল্পী, কবি তারা ঐক্যবদ্ধ হয়েছিলেন এবং তারই সূত্র ধরে আপনারা জানেন যে 1936 সালে ভারতের লখনৌতে প্রগতি লেখক সংঘ প্রতিষ্ঠিত হয় এবং এই লেখক সংঘ কিন্তু আমরা দেখেছি সব ধরনের লেখকরা যুক্ত ছিলেন, সেই রবীন্দ্রনাথ থেকে শুরু করে শরৎচন্দ্র থেকে শুরু করে এমনকি বুদ্ধদেব বসু পর্যন্ত যুক্ত ছিলেন এই ভূখণ্ডে। পাশাপাশি ভারতবর্ষের সমস্ত উল্লেখযোগ্য যারা লেখক তারাও যুক্ত ছিলেন। আপনারা জানেন সেই প্রগতি লেখক সংঘ যখন প্রতিষ্ঠিত হয় 1939 সালে এবং একটি সম্মেলন হয়েছিল, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন, এমনকি বুদ্ধদেব বসু এসেছিলেন এবং সেখানে অনেক উল্লেখযোগ্য বাংলাদেশের সাহিত্যিকরা ছিলেন এবং সেই সময় যে কমিটিটা গঠন করা হয় সেখানে ছিলেন সাধারণ সম্পাদক হয়েছিলেন আমাদের সেই আলো দিয়ে আলো জ্বালানোর লোক রণেশ দাশগুপ্ত, আর সহ সম্পাদক হয়েছিলেন আপনার আমাদের সোমেন চন্দ্র। এই কথাটা বলে আমি এইটুকু বলতে চাই যে তিনি এমন একটি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন সোমেন চন্দ্র, যে সংগঠনের সঙ্গে যারা যুক্ত ছিলেন পরবর্তীতে তারাই এই বাংলাদেশের শুধু নয় ভারত উপমহাদেশের মূল প্রগতিশীল লেখা শুধু নয় মূল সাহিত্যের ধারাটাকে বেগবান করেছে। আপনারা জানেন যে প্রগতি লেখক সংঘের সাথে যারা যুক্ত ছিলেন সেই সময় মনির চৌধুরী, শহীদুল্লাহ কায়সার, আব্দুল আল শরীফ মহিউদ্দিন তাপর, আরো অনেকে যারা ছিলেন, বুরহানুদ্দিন খান জাহাঙ্গীর ছিলেন, এদের হাতেই কিন্তু 60 দশকে বাংলাদেশের শিল্প সাহিত্য এবং সাংস্কৃতিক আন্দোলন গড়ে ওঠে। এই আন্দোলনের মধ্য দিয়ে পরবর্তীতে আমরা লক্ষ্য করেছি আমরা মুক্তিযুদ্ধ আর যে মানসিক দিক, মুক্তিযুদ্ধের যে পটভূমি সেটা তৈরি হয়েছিল। আমরা মনে করি যে এই প্রগতিশীল লেখকদের কাজের কারণে, ভূমিকার কারণে আজ পর্যন্ত আমাদের বাংলাদেশে যে প্রগতিশীল সাহিত্যের ধারা সেটা এখনো অটুট রয়েছে এবং সেটা এখনো বেগবান রয়েছে এবং তারই উনি আমাদের পূর্বসূরি সোমেন চন্দ্র। সেই কারণে তার প্রতি আমরা আবারও শ্রদ্ধা জানাই এবং আমরা মনে করি আজকের প্রেক্ষাপটে সোমেন চন্দ্রকে আরো আবিষ্কার করা প্রয়োজন, আরো তাকে টেনে আনা উচিত, তাকে আরো গুরুত্ব দেওয়া উচিত এবং তার প্রতি আমাদের শ্রদ্ধার তো সবিশেষ ভূমিকা থাকবেই। পাশাপাশি আমরা মনে করি আজকের দেশে, আজকের প্রেক্ষাপটে যখন আমাদের সামাজিকভাবে আমাদের দেশ মননশীলতার দিক থেকে পিছনে চলে গেছে, মধ্যযুগে চলে গেছে, যুক্তিহীন সমাজ তৈরি হচ্ছে এবং মানুষের ভেদবুদ্ধি দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে সমাজ শুধু নয়, রাষ্ট্র, সরকার, সবকিছু, শিক্ষা, সংস্কৃতি। সেই ক্ষেত্রে আমি মনে করি সোমেন চন্দ্রকে শুধু আবিষ্কার নয়, তাকে আমাদের অবশ্যই কাছে টেনে আনতে হবে, তাকে গুরুত্ব দিতে হবে। তাকে আমরা যত কাছে টানবো, তার দর্শন চর্চা আমরা যত করব, তার লেখার যে দর্শন চর্চা, তার ব্যক্তি জীবনের দর্শন চর্চা করব, সেটাকে যতই আমরা গভীরভাবে টেনে আনবো তত আমাদের সেই কালো অন্ধকার দূর হয়ে যাবে। আমি শেষে শুধু আর কিছু বলতে চাই না, আমি তার একটি কবিতা পড়ে আমি শেষ করতে চাই। আপনারা জানেন যে তিনি মাত্র 3টি কবিতা লিখেছিলেন তার জীবনে এবং একটি কবিতা লিখেছিলেন তার বয়সী প্রায় 37 বছরে স্প্যানিশ লেখক গার্সিয়া লোরকাকে উৎসর্গকৃত। আপনারা জানেন যে স্প্যানিশ লেখক গার্সিয়া লোরকাও শহীদ হয়েছিলেন ফ্যাসিস্টদের আক্রমণের সময় এবং তাকে উৎসর্গ করে সোমেন লিখেছিলেন এই কবিতাটুকু, সেটা আমি পড়ে শোনাচ্ছি। তিনি লিখেছিলেন, র্যালফ ফক্সের নাম শুনেছ? কডওয়েল আর কর্নফোর্ডের নাম? ফেদরিকা গার্সিয়া লোরকার কথা জানো? এই বীর শহীদেরা স্পেনকে রাঙিয়ে দিল, সবুজ জলপাই রং হলো লাল, মার বুক হলো খালি। তবু বলি সামনে আসছে শুভ দিন, চলো আমরাও যাই ওদের রক্তের পরশ নিতে, এ রক্ত দিয়ে লিখে যায় শুভ দিনের সঙ্গীত, শুভ দিনের সঙ্গীত। সোমেন চন্দ্রের প্রতি
শ্রদ্ধা, অতল শ্রদ্ধা। ধন্যবাদ। সবাইকে একটু নিয়ে আসেন। ধন্যবাদ পিনু ভাই আপনাকে, অসাধারণ আলোচনা, এবং সেই সাথে সোমেন চন্দ্রের কবিতাটি পাঠ করার জন্য আমি প্রদীপকে একটু, আমরা রবিউল ভাইয়ের কাছে যাব, তার আগে প্রদীপকে একটু অনুরোধ করব, আমাদের এখনো দেখলাম যে আমাদের দুজন আলোচক আমাদের সাথে আছেন, যদি ওনারা থেকে থাকেন তাহলে একটু তাদেরকেও মঞ্চে নিয়ে, এই স্ক্রিনে নিয়ে আসার জন্য অনুরোধ করছি। পিনু ভাই আলোচনা শেষ করেছেন, এর সাথে সাথে মানিকুল ইসলাম এবং তপন বাগচি ওনারা আছেন, যদি খুব কম কথায়, দু একটি কথায় যদি এর সাথে যোগ করতে চান। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে রবিউল ভাইয়ের গান এবং শেষে সভাপতির বক্তব্যের মধ্যে শেষ করব, কিন্তু তার আগে যদি পিনু ভাইয়ের সাথে মানিকুল ইসলাম এবং ডক্টর তপন বাগচি যদি কোনো দু এক কথায় যোগ করতে চান, সেটা যোগ করতে পারেন। মানিক ভাইকে কিছু যোগ করতে চান? আমি একটু বলি, আমি একটু যোগ করতে চাই। হ্যালো, হ্যাঁ শুরু করে। শুনতে পাচ্ছি আমরা। আচ্ছা, আলোচনা খুব জমে উঠেছে, খুব ভালো লাগছে। যেটি হলো যে সোমেন চন্দ্রের ছোট গল্প, আমরা তার শ্রেণী চেতনার তো সেটি তো পাই, আমার কাছে এর মাত্রাটা আরো বহুমাত্রিক হয়ে ওঠে যখন তার একটি গল্প অন্ধ শ্রীবিলাসের অনেক দিনের একদিন বলবো, আমরা তার ইঁদুর বা দাঙ্গা এই ব্যাপারটি আমরা জানি, কিন্তু অন্ধ শ্রীবিলাসের একদিন যখন গল্পটা, অনেক দিনের একদিন এই গল্পটা পড়ি, তখন সোমেনচন্দ্রকে আর নির্দিষ্ট একটা মানে গল্পের সীমানায় আমরা আর তাকে আটকিয়ে রাখতে পারি না। তখন সোমেনচন্দ্র আমাদের ইঁদুর গল্পে যেমন মধ্যবিত্তের যে অন্তঃসার শূন্যতাকে যেভাবে তিনি সামনে দেখিয়েছেন, এবং অন্ধশ্রী বিলাসের গল্পে ওখানে যে জৈবিকতার ব্যাপারটিকে যেভাবে এনেছেন, ওই 22 বছর বয়সের একজন যুবক তিনি এগুলোকে ধারণ করবার জন্যে তার পঠন পাঠনের যে পরিধিটা যদি আমরা একটু তাকাই, ওই বয়সে তিনি দেশীয় থেকে আন্তর্জাতিকভাবে যত বই পড়বার চেষ্টা করেছেন, শুধু না, এই বই পড়তে গিয়ে তিনি এক জায়গায় বলেছেন যে ইংরেজিটা যদি উনি আরো ভালো করে জানতে পারতেন, তাহলে আন্তর্জাতিক সাহিত্য, আন্তর্জাতিক দর্শনের সাথে তিনি আরো অস্ত্রপৃষ্টভাবে জড়িয়ে যেতে পারতেন। এই যে তার জার্নি, আমার কাছে এটা খুব সিগনিফিক্যান্ট মনে হয়, খুব গুরুত্ববহ মনে হয়। তো আমি আশা করব আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রাতিষ্ঠানিকভাবে সোমেনচন্দ্রকে তুলে ধরা হবে, তার জীবন এবং দর্শন আমাদের চর্চার মধ্য দিয়ে কবি গোলাম কিবরিয়া পিনু উনি যেভাবে বললেন যে আমাদের সমাজ কাঠামোর বা আমাদের সমাজের যে বিনির্মাণের ক্ষেত্রে আমাদের যুবশক্তি সোমেনচন্দ্রের সাহিত্যের মধ্যে দিয়ে, তার জীবনের মধ্য দিয়ে নিজেদেরকে গড়ে তোলার একটা রসদ পাবেন, এই বিশ্বাস আমারও। এবং আমি সোমেনচন্দ্রের স্মৃতির প্রতি, তার কর্মকাণ্ডের প্রতি ভালোবাসা জানিয়ে এবং আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। তপনদা কিছু যোগ করতে চান কিনা? সংক্ষেপে একটু বলি, সেটি আজকে খুব ভালো লেগেছে সবার আলোচনায়, যদিও সময় খুব কম, তাও 1.5 ঘন্টা পেরিয়ে গেছে। সোমেনচন্দ্রের সাহিত্যকর্ম নিয়ে আরো তুমুল গবেষণা হওয়া উচিত, এটা আমি ফিল করি। মানিকুল ইসলামকে ধন্যবাদ যে তিনি তার জীবন দর্শন ও সাহিত্যকর্ম নিয়ে একটি গ্রন্থ রচনা করেছেন। তার জীবনী বেরিয়েছিল বাংলা একাডেমি থেকে, হায়াত মাহমুদ করেছেন, এবং সম্ভবত তারপরে মানিকুলের কাজটি একটি গুরুত্বপূর্ণ কাজ, যদিও তিনি স্নাতকোত্তর পর্যায়ের গবেষণা বলে হয়তো তত বিস্তৃত বা তত গভীরে যাওয়ার সময় তার হয়তো ছিল না, কিন্তু এমফিল পিএইচডি পর্যায়ে আরো গবেষণা হওয়া উচিত। তার উপরে আমাদের আমিনুর রহমান সুলতান একটি কিশোর উপযোগী জীবনী লিখেছেন এবং তার গল্পগুলো নিয়ে আলোচনার সংকলন প্রকাশ করেছে।
সাকল্যে এর বেশি কিন্তু কাজ হয়নি। রচনাবলী করেছেন বিশ্বজিৎ ঘোষ, আমরা জানি। আমাদের উদীচী শিল্পী গোষ্ঠী যে স্মারক গ্রন্থের উদ্যোগ নিয়েছে সেটি একটি বড় কাজ হবে। এবং আমি খোঁজ নিয়েছি যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে 2012 সালে বীরেন্দ্র মৃধা নামে একজন সোমেনচন্দ্রের উপরে পিএইচডি করেছেন। এটি আমি এই আজ তার জন্মশতবর্ষে মনে করি যে তাকে আমরা অভিনন্দন জানাই। এবং আরো কিছু কাজ এরকম হবে বাংলাদেশে, প্রায় 40-45টি বিশ্ববিদ্যালয়, তার উপরে যে 5-7টি এমফিল পিএইচডি পর্যায়ের গবেষণা হবে না এটি নয়। আমরা যেন নিজেরাও একটু এগিয়ে আসি, কেউ কাজ করলে যেন উৎসাহ দিই, এই দাবিটা আমার থাকবে, বা আমাদের উদ্যোগটা যেন থাকে উদীচীর পক্ষ থেকে, প্রগতির লেখক সংঘের পক্ষ থেকে, যে তার উপরে প্রাতিষ্ঠানিক গবেষণার একটা উদ্যোগ নেওয়া দরকার। আজকে যারা শুনছেন সবাইকে ধন্যবাদ জানাই, যারা আয়োজন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। সোমেনচন্দ্র আমাদের অন্তরে চিরদিন বহমান থাকবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসলে একটা জিনিস একটু সংশোধনী দেওয়া দরকার। আসলে স্মারক গ্রন্থটি উদীচী বের করছে না, এটি বের করছে সোমেনচন্দ্র চর্চা ক্ষেত্র। সোমেনচন্দ্র, যেটা হ্যাঁ ঠিক আছে, যেটার সভাপতি ছিলেন আমাদের লোহানী ভাই, লোহানী ভাই সভাপতি ছিলেন। যদি উনি আজকে প্রয়াত হয়েছেন, কাজটি প্রায় 46টা লেখা সেখানে আমরা পেয়েছি। আমরা আশা করছি, ওটা এডিটিং এর কাজ চলছে, আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি সেটা প্রকাশের দিকে আমরা যেতে পারবো। তো যাই হোক, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অনুষ্ঠানে থাকার জন্য। আমরা শেষ পর্যায়ে তার প্রতি নিবেদন করে একটি গান শুনতে চাই। গানটি পরিবেশন করছে আমাদের রবিউল হাসান, উদীচী মহানগর সংসদের সঙ্গীত বিভাগের সদস্য এবং মহানগর সংসদের সদস্য। রবিউল হাসান। হ্যাঁ, ধন্যবাদ অমিত দা, ধন্যবাদ নিবাস দা, ধন্যবাদ প্রদীপ দা, গোলাম প্রিয়া পিনু, ডক্টর তপন বাগচি। আমি সবাইকে দেখতে পাচ্ছি, আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে সোমেনচন্দ্রের যে জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের আমাদের উদীচীর অনুষ্ঠান অত্যন্ত চমৎকার এবং সমৃদ্ধ একটি অনুষ্ঠান হয়েছে বলে আমি মনে করি। তো এই অনুষ্ঠানে আমি আপনাদের সাথে যুক্ত থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এবং আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আমি একটি গান পরিবেশন করব। এটি একটি অনেক পুরনো একটি গণসঙ্গীত, 50-এর দশকের একটি গণসঙ্গীত। এই গানটির কথা এবং সুর করেছেন শ্যামল গুহ। একটু এটার ব্যাপারে একটু তথ্য দিতেই হয়, সেটি হচ্ছে যে এই গানটি জাগরণের গানের যে অ্যালবামগুলো বের হয়েছে সেখানে এই গানটি সংকলিত রয়েছে। তবে আমার সাথে সেটি একটু ডিফার করবে, বিকজ এই গানটি আমি প্রথম উদীচীতে শিখি 1979-এ। 1979 সালে প্রথম যখন আমি উদীচীতে আসি তখন এই গানটা আমি শিখেছিলাম। উদীচীতে আমাদের সঙ্গীত শিক্ষক ছিলেন আলী আসগর ফটু, উনি এখন সম্ভবত সৈয়দপুরে থাকেন। ওনার কাছে আমার সঙ্গীতে হাতে খড়ি, তো ওনার কাছ থেকে গানটা শিখেছিলাম। পরবর্তী সময় ঢাকা থিয়েটার একটি অ্যালবাম প্রকাশ করে গণসঙ্গীত 52 থেকে 71। সেখানে সালমা আলী, পীযূষ বন্দ্যোপাধ্যায়, রাইসুল ইসলাম আসাদ, শিমুল ইউসুফ, শাওন মাহমুদ সহ আরো কিছু শিল্পী ছিলেন এই অ্যালবামটিতে কণ্ঠ দিয়েছেন। সেইখানে যে সুরে যে কথায় গানটি ছিল আমি ঠিক সেভাবেই শিখেছি এবং সেটি পরিবেশন করছি। জাগরণের গানের অ্যালবামের সাথে হয়তো একটু ডিফার করতে পারে। যারা জাগরণের গানের সাথে গানটি যারা শুনেছেন তারা দয়া করে এটি কিছু মনে করবেন না, বিকজ এটি আমি আমার মতো করে শিখেছি, উদীচীতেই শিখেছি, আমি সেইভাবেই পরিবেশন করছি। ঝঞ্ঝা ঝড় মৃত্যু দুর্বিপাক, ভয় যারা পায় তাদের ছায়া দুর্বিলাক, তাদের ছায়া দুর্বিলাক। ঝঞ্ঝা ঝড় মৃত্যু দুর্বিপাক, ভয় যারা পায় তাদের ছায়া দুর্বিলাক, তাদের ছায়া দুর্বিলাক। আমরা অগ্নি দহনে তপ্ত দহনে জীবন করেছি ক্ষয়, শত নিষেধের বাধা বন্ধনে দুঃখ করেছি জয়। আমরা অগ্নি দহনে তপ্ত দহনে জীবন করেছি ক্ষয়, শত নিষেধের বাধা বন্ধনে দুঃখ করেছি জয়। তাই নয় কাঁদুন নয় বাঁধুন সামনে দিন, তাই নয় কাঁদুন নয় বাঁধুন সামনে দিন। আজ দুঃখ শেষ স্বপ্নাবেশ দুর্মিলা,
আজ দুঃখ শেষ স্বপ্নাবেশ দুর্মিলাপ, ঝঞ্ঝা ঝড় মৃত্যু দুর্বিপাক, ভয় যারা পায় তাদের ছায়া দুর্মিলাক, তাদের ছায়া দুর্মিলাক। শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো, শোধ করো, আর চারিদিক হতে নাগ পাশে যত রোধ করো। শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো, শোধ করো, আর চারিদিক হতে নাগ পাশে যত রোধ করো। আমরা জেনেছি শত্রু মিত্র, চিনেছি চিনেছি তাদের ভয়, জেনেছি এবারে মোদের সবার মৃত্যু হবার নয়। আমরা জেনেছি শত্রু মিত্র, চিনেছি চিনেছি তাদের ভয়, জেনেছি এবারে মোদের সবার মৃত্যু হবার নয়। তাই ব্যর্থ নয়, ব্যর্থ নয় এই চলা, তাই ব্যর্থ নয়, ব্যর্থ নয় এই চলা। আজ শঙ্কাহীন মৃত্যুহীন পথ চলা, আজ শঙ্কাহীন মৃত্যুহীন পথ চলা। ঝঞ্ঝা ঝড় মৃত্যু দুর্বিপাক, ভয় যারা পায় তাদের ছায়া দুর্মিলাক, তাদের ছায়া দুর্মিলাক। ঝঞ্ঝা ঝড় মৃত্যু দুর্বিপাক, ভয় যারা পায় তাদের ছায়া দুর্মিলাক, তাদের ছায়া দুর্মিলাক। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমাদের পরিকল্পনা ছিল যে আমরা 1 ঘন্টার একটি অনুষ্ঠান করব, ইতিমধ্যেই প্রায় 1 ঘন্টা 40 মিনিট আমাদের অনুষ্ঠানের সময় অতিবাহিত হয়েছে। আমরা সে কারণে কোনোভাবেই কুণ্ঠিত না, বরং আমরা আনন্দিত যে আজকে এত সময় ধরে আমাদের আলোচকরা এবং আমি তো আলোচকদের আলোচনা মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। তবে আমার কাছে যেটি মনে হয়েছে, সোমেনচন্দ্রের সাহিত্যের দুটো দিক, একটা হচ্ছে তার শ্রেণী চেতনা, আরেকটা হচ্ছে তার শিল্প সৌকর্যের বিষয়। তো আজকে হয়তো আজকের আলোচনায় তার শিল্প সৌকর্যের বিষয়টি একটু কম উচ্চারিত হলো, বলা চলে যে অনুচ্চারিতই থেকে গেল। আমরা আশা করব যে আগামী কোনো আলোচনায়, সেটা উদীচীর আলোচনায় বা এখানে বিনু ভাই আছেন, আমার বিশ্বাস যে প্রগতি লেখক সংঘ আরো কোনো আয়োজন করবে বা অন্য যারা আছেন তাদের আলোচনায় সেই বিষয়টি প্রাধান্য পাবে, সেই বিষয়টি উঠে আসবে। আমরা শেষ করতে চাই, শেষ পর্যায়ে উদীচী ঢাকা মহানগর সংসদের আজকের এই আয়োজনটি আপনারা জানেন যে উদীচী ঢাকা মহানগর সংসদ করেছে এবং মহানগর সংসদের সভাপতি এখানে উপস্থিত আছেন। উনি তার আলোচনার মধ্য দিয়ে সোমেনচন্দ্রের জন্মশতবার্ষিকীর এই আলোচনা শেষ করবেন তার আলোচনার মধ্য দিয়ে। নিবাসদা, আপনি যদি আপনার আলোচনার মধ্য দিয়ে। ধন্যবাদ অমিত। আজকে একটি সুন্দর আলোচনা হলো, এই সীমিত পর্যায়ে পরিবেশে আমরা আলোচনাটা করলাম। আমরা যথারীতি প্রতি বছরই সোমেনচন্দ্রের জন্ম মৃত্যু দিবসগুলি আমরা পালন করি, বিশেষ করে ঢাকা মহানগর সংসদের উদ্যোগে পালিত হয়ে থাকে প্রতি বছর। এবারই আমরা এই করোনা কালে আমরা অনলাইনে উদযাপন করলাম এবং আমাদের সাথে যারা আলোচনায় ছিলেন অবশ্যই সেই আমাদের এই অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছে। সবাই সোমেনচন্দ্রের সাহিত্য এবং বিপ্লবী কর্মধারা নিয়ে কথা বলেছেন। হয়তো যদি আমরা আরো বেশিক্ষণ দীর্ঘায়িত করতে পারতাম আলোচনাটা, হয়তো আরো আলোচনা আমরা শুনতে পারতাম। তো এখানে যেহেতু সময় স্বল্পতা এবং এই একটা বিষয় আছে, তো আমরা ইতিমধ্যে অনেকের লেখা পড়েছি। কিছুদিন আগে জন্মশতবার্ষিকী উপলক্ষে আমাদের অনুষ্ঠানটা আরো আগে হওয়ার কথা ছিল, গত 26 তারিখ, কিন্তু গত 26 তারিখে আমাদের শ্রদ্ধেয় কামাল ভাইয়ের যে মৃত্যু পরবর্তী জন্মদিবস আমরা পালন করেছি, সেজন্য সেটা স্থগিত আমরা রেখেছিলাম। তো পরবর্তীকালে আমরা আজকে এই অনুষ্ঠানটা করলাম। তো আমি তো আসলে আমাদের বিদগ্ধ আলোচকবৃন্দ যে আলোচনা করেছেন আমাদের এবং যারা সঙ্গীত পরিবেশনা করেছেন, আবৃত্তি করেছেন, আমরা অনেকটা সমৃদ্ধ হয়েছি। আমি মনে করি যে আমার নতুন করে কোনো আলোচনার কিছু নাই, কিন্তু একটি বিষয় যে সোমেনচন্দ্র, তাকে যদি আমরা
প্রচার প্রকাশ করি সামাজিকভাবে আরো ব্যাপকভাবে, তাহলে নিশ্চয়ই একজন তরুণ, একজন কিশোরকে অনুপ্রাণিত করতে পারে। তার যে অবদান, তার যে এই 21-22 বছর বয়সে কিভাবে তিনি সাহিত্য রচনা, এতগুলি সাহিত্যের ক্ষেত্রে উপন্যাস এবং কবিতা, গল্প নিয়ে এতগুলি রচনা করেছেন, এবং তিনি দুটি বিরাট সংগঠনের সাথে যুক্ত হয়েছেন, রেল শ্রমিক ইউনিয়নের সাথে যুক্ত হয়েছেন, প্রগতি লেখক সংঘের সাথে তিনি যুক্ত হয়েছিলেন, এবং খুব মূল্যবান পদ তিনি ধারণ করেছিলেন। এবং অনেক বয়স্ক যারা সে সময় আমাদের প্রগতিশীল লোকজন ছিলেন, তারা কিন্তু তাকে সেই পদগুলিতে অভিষেক করেছে। তো এইটা কিন্তু আমাদের কাছে একেবারেই বিরাট একটা উজ্জ্বল নক্ষত্র। আমরা সোমেনচন্দ্র হচ্ছে, আমরা প্রতিনিয়ত সমাজ বদলের লড়াই সংগ্রামে আমরা আছি, উদিচি বাংলাদেশ উদিচি শিল্পী গোষ্ঠী। আমরা পর্যায়ক্রমে ছাত্র আন্দোলন থেকে শুরু করে আমরা এই সোমেনচন্দ্রকে নিয়ে চর্চা করার চেষ্টা করছি, উদিচিত করছি, এবং আমাদের রাজনৈতিক জীবনে আমরা সোমেনচন্দ্রকে চর্চা করে থাকি। এবং আমি মনে করি সোমেনচন্দ্র আমাদের লড়াই সংগ্রামের একটি হাতিয়ার। সেই হাতিয়ার দিয়েই হচ্ছে, সেই হাতিয়ারকে ধারণ করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। এবং সোমেনচন্দ্র যেই সমাজের তিনি স্বপ্ন দেখেছিলেন, শোষণহীন সমাজ এবং একটি সাম্যবাদী সমাজ, সেই সমাজ প্রতিষ্ঠার লড়াই সংগ্রাম আমরা এগিয়ে নিয়ে যাব। আমরা বিশ্বাস করি যে আমাদের এই স্বপ্ন একদিন বাস্তবায়ন হবে, মানুষের শোষণ বঞ্চনার সমাপ্তি হবে, এবং সমাজ বদলে মানুষই শেষ পর্যন্ত জয়ী হবে এবং আমরাও জয়ী হব। তা আমি ঢাকা মহানগর সংসদের পক্ষ থেকে ধন্যবাদ দিতে চাই আমাদের যারা আলোচক বৃন্দ ছিলেন, তপন বাগচি এবং ডক্টর মানিকুল ইসলাম এবং আমাদের পিনু ভাই, সাথে সাথে আমাদের তপন তো আজকে যুক্ত হতে পারেননি তার অসুস্থতার কারণে। প্রদীপকে আরো বেশি ধন্যবাদ দিতে চাই, টেকনিক্যাল সাপোর্ট দিয়েছে এবং সোমেনচন্দ্র সম্পর্কে আলোচনা করেছে, এবং অমিত সুন্দরভাবে অনুষ্ঠানটা সঞ্চালন করেছেন। আমার মনে আজকে আমরা খুব ত্রুটিবিহীন ভাবেই হলো অনুষ্ঠানটা আমরা করতে পেরেছি। সেজন্য আমি যারা সঙ্গীত পরিবেশন করেছেন, কবিতা আবৃত্তি করেছেন, এবং আমাদের উদিচি ভাই বোন যারা এইটা দেখেছেন, এবং অন্যান্যরা যারা এই অনুষ্ঠান দেখেছেন, সবাইকে আমি ধন্যবাদ দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ। জয় উদিচি।